শরতের মিষ্টি রোদ ঢাকা পড়েছে ট্রপিক্যাল ইউনিভার্সিটির কোলাহলে। আফ্রিদ ভার্সিটির বটতলা লাগোয়া সিমেন্টের বেঞ্চে বসে আছে। তখনই মৃদু পায়ে হেঁটে এলো রিশান, হাতে তার একটা সদ্য কেনা গোলাপ। রিশানের ঠোঁটে স্বভাবসুলভ হাসি, যা আফ্রিদের চোখে সবসময় একটু বেশি চঞ্চল মনে হয়। রিশান এসে আলতো করে আফ্রিদের পাশে জায়গা নিল, যেন তার জগতে অনুপ্রবেশের একটা নীরব ঘোষণা। রিশান হাসি মুখে গোলাপটি আফ্রিদের দিকে এগিয়ে ধরে। ফুলটির লাল রং যেন সকালের ধূসরতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হাই। আফ্রিদ চোখ থেকে সানগ্লাস নামিয়ে কৌতূহলী দৃষ্টিতে ফুলটির দিকে তাকালো। তার মুখে একটা দুষ্টু হাসি ফুটে উঠেছে, যেখানে কিছুটা সন্দেহ লুকিয়ে আছে। আফ্রিদ বলে, কি ব্যাপার, হঠাৎ ফুল? ব্যাপারটা কি রেশান? মনে মনে আমাকে পটিয়ে বন্ধু হতে গার্লফ্রেন্ড বানানোর কোনো প্ল্যান করছো নাকি? হুম। আফ্রিদের প্রশ্নে রিশান হাসিতে ফেটে পড়ে, কিন্তু তার হাসিটা ছিল সরল, সেখানে কোনো চতুরতা ছিল না। আরে না, অতটা সিরিয়াস হওয়ার কি আছে? ভার্সিটিতে আসার পথে একটা মেয়ে ফুল বিক্রি করছিল, এসে ধরলো একেবারে পথ আটকে, তাই কৌতূহলবশত কিনে নিলাম। আর তাছাড়া শোনো, তোমাকেই যে ফুল দিতে হবে এমন কোনো নিয়ম নেই তো। আমার বেস্ট ফ্রেন্ড আছে না মেঘা, তাকে আমার সত্যি বলতে বেশ ভালো লাগে। তোমার থেকে একটু বেশি সুন্দরী তো সে, তাই। রিশান কথাটা শেষ করতে পারে না, কারণ আফ্রিদের মুখাবয়ব মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। তার চোখের দুষ্টুমি মিলিয়ে গিয়ে সেখানে দেখা দিল এক ঝলক সত্যিকারের রাগ, যা ঈর্ষার আগুনে প্রজ্বলিত। এই আবেগটা রিশান দেখতে পায় এবং মনে মনে এক চিলটে বিজয়ের হাসি আসে। সে জানে আফ্রিদ যথেষ্ট সুন্দরী, আর রিশান তাকে রাগানোর জন্য বলেছে। তার এই ধরনের মন্তব্য সবসময়ই আফ্রিদের ভেতরের আগুনটা বের করে আনে। আফ্রিদ চোখ দুটো বড় করে বেশ উঁচু স্বরে বলে, কে আমার থেকে সুন্দরী ভার্সিটিতে আছে? আর বাহ, গ্রেট। যাও তাহলে মেঘার কাছে যাও, তোমার ফুল তোমার পছন্দ তাকেই দাও। সেই সুন্দরী আমাকে কেন ফুল দেখাচ্ছ? যাও গিয়ে তার মন ভোলাও, যাও। আফ্রিদের গলার স্বর বেশ রাগে বড় হয়ে গেছে। চারপাশে দু একজন তাদের দিকে তাকাচ্ছে। রিশান তার এই জেলাস প্রতিক্রিয়া দেখে মুচকি হাসে। তার প্ল্যান কাজে দিয়েছে। রিশান আফ্রিদের রাগে মজা পেয়ে বলে, আহা, রাগ করলা? একটুতে জেলাস হলে নাকি? তার মানে তুমি কি আমাকে পছন্দ করো? ভেতরে ভেতরে কি তোমারও একটু আধটু ইচ্ছা আছে এই বন্ধুত্বের নাম বদলে অন্য কিছু দেওয়ার? ছি রিশান, আমার জীবনটা কি এতই সস্তা? তোমার মতো একটা ইম্পসিবল। আমি তোমার উপর জেলাস হবো কেন? আর আমি তোমাকে পছন্দ করি? জীবনেও না। শুধু আমার বান্ধবীকে নিয়ে আজে বাজে কথা বলি আমার রাগ হয়, তাই। আর তুমি তো জানো মেঘার সাথে এই ক্যাম্পাসে কেউ বেশি স্টাইলিশ না, তাই তোমার কথা একদমই বাজে। রিশান মাথা নেড়ে করুণার হাসি হাসে। সে জানে আফ্রিদ মিথ্যা বলছে। রিশান বলে, ঠিক আছে, আমাকে তোমার অপছন্দ মানলাম, কিন্তু একটা কথা শোনো, রাগ বা জেলাসি ছাড়া এত তীব্র আবেগ নিয়ে কেউ কথা বলে না। তুমি যদি সত্যি আমাকে কিছু মনে না করতে, তাহলে যাও মেঘার কাছে যাও। না বলে বলতে, ঠিক আছে যাও, গুড লাক। তুমি তা বলো নে, এই যে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, এটা শুধু তোমার রাগ আর জেলাসিকেই ঢাকতে। আফ্রিদ, অস্বীকার করো না, এই বন্ধুত্বের ভেতরে একটা টান আছে যা তুমিও অনুভব করো। আফ্রিদ গোলাপটি সজোরে রিশানের কোলের দিকে ছুঁড়ে দিল। ফুলটি বেঞ্চে পড়ে গড়াতে থাকে। রিশান কিছু বলার আগেই পরিস্থিতি এক নতুন মোড় নেয়। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে বিষাক্ত করে তুলল জাহিদেরা। ওরা এসে দাঁড়ায় আফ্রিদের সামনে। এদের চোখে একটা ঔদ্ধত্যের ছাপ লেগে আছে। জাহিদ, শিমুল, আফরাজ ও মাহিন দাঁড়িয়ে মুচকি হাসছে। তারা চারজন সোজা এগিয়ে এলো আফ্রিদ ও রিশানের বেঞ্চের দিকে। তাদের মুখে হাসির সাথে স্পষ্ট বিরক্তির ছাপ দেখা যায়। জাহিদ এসে বেঞ্চের সামনে দাঁড়ালো। রিশানকে উদ্দেশ্য করে বলে, কি রে রিশান, সকাল সকাল রোমিও সেজে বসে আছিস? আর এই সুন্দরী ম্যাডামকে নিয়ে তো ফিসফিসানি চলছে, আমাদের চোখ ধুলো দিয়ে প্রেম করা হচ্ছে নাকি? আফ্রিদ তো শোনা, তোমাকে তো বলেছি তোমাকে আমি ভালোবাসি। এসব ফালতু ফালতু ছেলের সাথে এত কথা কিসের জান? আমি অনেক ভালো আদর করতে পারি। রিশান উঠে দাঁড়ায়। তার চোখে রাগ এসে জমা হচ্ছে, কিন্তু সে তা প্রকাশ করতে চাইল না। সে জানে জাহিদ কেন এসেছে। রিশান দৃঢ় কণ্ঠে বলে,
তোদের কি, আমরা কি করছি তাতে তোদের মাথা ব্যথা থাকবে কেন? যা তোদের কাজে যা। ভাই, রিশান শালা থাকলে তুমি কখনো আফ্রিতের মতো মালকে কাছে পাবে না। আগে রিশানকে সরানোর ব্যবস্থা করো। বেটার সাহস তো বেশ, মাথা গরম। আজকে তোর মাথা ঠান্ডা করার জন্য তো আমরা এসেছি। ভাই, একটু বেশি বাড়াবাড়ি করছিস আজকাল। এই ভার্সিটিতে কার কথায় সূর্য ওঠে আর কার কথায় ডোবে তা তো ভুলেই গেছিস। জাহিদ এবার তার আসল রূপ দেখায়। সে এক ঝটকায় রিশানের জামার কলার ধরে ফেলে। আফরিদ ভয় পায়। সে উঠে দাঁড়ালো। রিশাদের জামা ছাড় জাহিদ, ওর জামা ধুলি কেন? আমরা যা ইচ্ছে করবো, তোদের কি? জাহিদ, তোরা চলে যা। জাহিদ এবার এক পলক আফরিদের দিকে তাকায়। তার চোখে উপহাসের দৃষ্টি। সে বলে, ম্যাডামের জন্য হিরোগিরি দেখাচ্ছিস? বেশ দেখেছি তোর হিরোগিরি। তোর সাহস দেখে আমি মুগ্ধ। চল, আজ তোর মুগ্ধতা দূর করে দিচ্ছি। জাহিদ কোনো কথা বলার সুযোগ না দিয়ে সজোরে রিশানের পেটে একটা ঘুষি মারে। রিশান ব্যথায় কুঁকড়ে গেল। তখনই শিমুল, আফরাজ ও মাহিন মিলে রিশানকে ঘিরে ধরেন। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, রিশানকে আজ মারাত্মকভাবে আঘাত করা। মারামারি শুরু হয়ে যায়। রিশান প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু চারজনের সামনে সে অসহায়। ঘুষি, লাথি আর ধাক্কার শব্দে চারপাশে নীরবতা ভেঙে যায়। জাহিদ শুধু নির্দেশ দিচ্ছে, আর বাকিরা রিশানকে মাটিতে ফেলে দিয়ে বর্বরভাবে মারতে থাকে। আফরিদ আতঙ্কে চিৎকার করে উঠল, ওকে ছাড় বলছি। নিলয়, কিন্তু জাহিদের দল থামে না। তাদের চোখে কোনো দয়া নেই। 10 মিনিটের মধ্যেই রিশানের অবস্থা ভয়াবহ হয়ে গেল। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, জামা ছিঁড়ে গেছে এবং সে মেঝেতে প্রায় নিথর হয়ে পড়ে আছে। জাহিদ শেষবারের মতন একটা লাঠি মেরে সরে দাঁড়ালো। জাহিদ রিশানের দিকে তাকিয়ে বলে, শালা আফ্রিদি শুধু আমার, ওর আশেপাশে যেন তোকে না দেখি। আর এই যে সুন্দরী ম্যাডাম, তোমাকে কিছু বলবো না সুন্দরী, তুমি শুধু তোমার হিরোর অবস্থা দেখো। আর শোনো, এই ভার্সিটিতে তুমি আমাদেরই সম্পত্তি, এটা মনে রেখো। ওরা সবাই একসাথে হেসে ওঠে। হাসতে হাসতে একটা ভয়ঙ্কর নীরবতা রেখে চলে গেল। রিশান মাটিতে প্রায় আধমরা হয়ে পড়ে আছে। আফরিদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। রিশানের কাছে ছুটে গিয়ে সে তার নাম ধরে ডাকতে যাচ্ছে, কিন্তু তার আগে নিলয় দ্রুত সেখানে আসে। নিলয় সোজা এসে রিশানের পাশে দাঁড়ায়, কিন্তু সে তাকে স্পর্শও করে না। তার চোখ শুধু আফ্রিদের দিকে। তার উপস্থিতি ছিল একটি সতর্ক বর্মের মতো। আফরিদ তখনও রাগে, আতঙ্কে আর হতাশার এক মিশ্রণে কাঁপছে। আফরিদ চিৎকার করে নিলয়কে বলে, নিলয়, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দেখছো? তোমার সামনে ওরা আমার বন্ধুকে মেরে ফেলো, আর তুমি তুমি কেন ওদেরকে মারছো না? নিলয়ের মুখ একদম শান্ত, পাথরের মতো। তার পেশিবহুল শরীরটা নিশ্চল দাঁড়িয়ে থাকে, যেন সে শুধু একটা আদেশ পালনকারী যন্ত্র। নিলয় ধীর এবং স্পষ্ট কণ্ঠে বলে, আমি আপনার বডিগার্ড ম্যাম। আমার ডিউটি শুধু আপনার নিরাপত্তা নিশ্চিত করা। আমার কাজ আপনাকে রক্ষা করা। ওরা যখন আপনাকে স্পর্শ করেনি বা আপনার দিকে হাত তুলেনি, তখন আমার কোনো দায়িত্ব বা অধিকার নেই ওদের ওপর আঘাত করার। তার মানে তুমি সব দেখেছো? কি বলছো তুমি? রিশাদ আমার বন্ধু। তুমি একটা মানুষকে মরতে দেখলে তার পাশে দাঁড়িয়ে থাকবে? তোমার মানসিকতা নেই? একজন মানুষ যদি তোমার সামনে আঘাত পাচ্ছেন তুমি? আমার মানবিকতা আছে ম্যাম, কিন্তু আমার কাছে আপনার বাবার দেওয়া আদেশ সবার আগে। আমার ডিউটি সুনির্দিষ্ট। আপনার গায়ে হাত দিলে মারবো, অন্য কারোর জন্য না। কথাটা বলার সাথে সাথে নিলয় এক অপ্রত্যাশিত কাজ করে বসে। সে আফ্রিদের কাছে আসে। রিশানের রক্তাক্ত শরীরের পাশ দিয়ে এসে সে আফ্রিদের হাত ধরে। তার স্পর্শটা ছিল নিরেট, যান্ত্রিক, কোনো আবেগ ছিল না তাতে। সে আফ্রিদের কবজি ধরে একটুও দেরি না করে তাকে সেই স্থান থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। চলুন ম্যাম, এই জায়গাটা আপনার জন্য নিরাপদ নয়, আমরা এখান থেকে যাচ্ছি। নিলয়ের এই যান্ত্রিক আচরণ আর সবার সামনে তার হাত ধরে টেনে নিয়ে যাওয়া, তার বন্ধুর জন্য নিলয়ের কিছু না করা, আফ্রিদের ভেতরে রাগটা যেন শেষবারের মতো বিস্ফোরিত হলো। সে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না, কারণ নিলয়ের শক্তি ছিল অনেক বেশি। তবে আফ্রিদ গলা ফাটিয়ে বলে, ছাড়ো, ছাড়ো আমার হাত। তুমি আমার গায়ে হাত দেওয়ার সাহস পাও কি করে নিলয়? তোমার বডিগার্ড, একটা চাকর মাত্র। আমার বাবা তোমাকে আমার নিরাপত্তার জন্য রেখেছে, আমার হাত ধরে টানার জন্য নয়। নিলয় থামে না। সে শুধু আফ্রিদকে টেনে নিয়ে হেঁটে চলে। তার মুখ ছিল ভাবলেশীন। আমি আমার কাজ করছি ম্যাম। আপনাকে নিরাপত্তা দিতে, প্রয়োজনে আপনাকে কোনো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরাতে আমার হাত ধরার প্রয়োজন হতেই পারে। এটা ডিউটির অংশ। তোমার এত সাহস?
তুমি আমাকে অপমান করছো। তোমার কি মনে নেই তুমি কে আর আমি কে? তুমি আমার বডিগার্ড। তুমি কে যে আমার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে আমার গায়ে হাত দেবে, আমাকে টেনে নিয়ে যাবে? কালকেই বাবাকে বলবো তোমাকে যেন বিদায় করে দেন। তুমি একটা অভদ্র আবেগহীন যন্ত্র। আমার বন্ধু মার গেলেও তুমি দাঁড়িয়ে দেখলে? তোমার বডিগার্ডের কোনো প্রয়োজনই নেই আমার। আফরিদ কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। নিলয় তখনও তার হাত ধরে রেখেছে। সে শুধু সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটছে, যেন তার সামনে থাকা এই ক্রোধ, এই অপমান, এগুলো কিছুই নয়। সে যেন তার একমাত্র উদ্দেশ্যই স্থির, আফরিদকে সুরক্ষিত রাখা। তারা ভিড় থেকে দূরে সরে যেতে থাকে। আফরিদের চোখে রাজ্যের রাগ, ক্ষোভ আর অপমানের আগুন জ্বলছে। এই অপমান, এই অবাধ্যতা সে জীবনেও ভুলবে না। তার নিজের জীবনের ওপর, তার আবেগের ওপর একজন বডিগার্ডের এমন যান্ত্রিক নিয়ন্ত্রণ সে মেনে নিতে পারছে না। গাড়ির কাছে আসতে নিলয় আফ্রিদের হাত ছেড়ে দেয়। আফ্রিদ আর দেরি করে না, ঠাস করে চর বসিয়ে দেয় নিলয়ের গালে। নিলয় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আফ্রিদ রেগে বলে, আমাকে টাচ করবি না তুই। 2 টাকার বডিগার্ড আমাকে স্পর্শ করার সাহস দেখায়। কথাটা বলে আফ্রিদ গাড়িতে গিয়ে বসে। তারপর নিজের মতো গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। ভার্সিটির গেট থেকে একটু দূরে ধুলোমাখা পিচঢালা রাস্তায় রিশান টলতে টলতে বেরিয়ে হাঁটছে। তার শরীরে প্রায় সব জায়গায় কালশিটে, শার্ট ছেঁড়া আর ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে সে সত্যিই ভয়ানক মার খেয়েছে। এমন সময় ঠিক তার সামনে একটি কালো রঙের দামি SUV গাড়ি এসে থামল। রিশান 1 সেকেন্ডও দেরি না করে গাড়িটির পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। গাড়িটি নিঃশব্দে গতি বাড়ায়, ভার্সিটির এলাকা ছেড়ে দূরে মিলিয়ে গেল। গাড়ির ভেতরে বসে আছে জাহিদ, শিমুল এবং আফরাজরা, যারা মাত্র কিছুক্ষণ আগে রিশানকে প্রায় আধমরা করে মেরেছে। আশ্চর্যের বিষয় হলো গাড়ির ভেতরে কোনো শত্রুতা ছিল না, ছিল একটি সফল পরিকল্পনা, নীরব উদযাপন। জাহিদ, যার হাতে রিশানের রক্তের দাগ এখনও লেগে, সে এবার অনুতপ্তের ভান করে সামনে ঝুঁকে এলো। ভাই সরি, মাফ করে দেন। আমাদের প্ল্যানের জন্য অনেক মারতে হলো, বেশ ব্যথা দিয়ে ফেললাম কি? অনেক মেরেছি তাই না? রিশান তার ছেঁড়া শার্টের কলারটা ঠিক করতে করতে মুখে এক চিলটে বিজয়ী হাসি নিয়ে জাহিদের দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো দুর্বলতা বা আতঙ্ক নেই, আছে শুধু তীব্র বুদ্ধির দীপ্তি। একদম পারফেক্ট হয়েছে। ব্যথা যতটা হওয়ার কথা ঠিক ততটাই হয়েছে। আমার এই ছেঁড়া শার্ট, এই রক্তের দাগ, এগুলো আমার কাছে এখন ট্রফি। রিশান হেলান দিয়ে বসলো। তার কণ্ঠস্বর এখন একদম শান্ত এবং আত্মবিশ্বাসী। সে আসলে কোনো আবেগের শিকার হয়নি, সে ছিল একজন দক্ষ অভিনেতা। রিশান আবার বলে, আফ্রিদ আমার উপর জেলাস, সেটা আমি জানি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা জানি না। বন্ধুতে এই দুর্বলতাটা আফ্রিদ কখনোই স্বীকার করবে না। আমি তাকে বারবার খোঁচা দিয়েছি, কিন্তু আজ সেই খোঁচা নয়, বরং এই আঘাত তার ভেতরের আসল আবেগটা বের করে এনেছি। জাহিদ মাথা ঝাঁকালো। সে রিশানের মাইন্ড গেমের বুদ্ধিতে মুগ্ধ। জাহিদ বলে, আপনার প্ল্যান তো আসলেই কাজে দিচ্ছে। এই দেখেন আফরাজ কি বলছে। ভাই, ঘটনা ঘটার মিনিট 5 পর আমরা যখন রাস্তার মোড়ে, তখন শিমুল খবর দিল আফ্রিদ নাকি তার বডিগার্ড নিলয়কে সবার সামনে চড় মেরেছে আর অনেক খারাপ খারাপ কথা বলেছে কেন সে তার বন্ধুকে বাঁচালো না। ওর রাগটা দেখে সবটা ভয় পেয়েছে। আফরাজের কথা শুনে রিশানের হাসি আরও চওড়া হলো। সে তার মাথাটাকে ধীরে ধীরে নেড়ে সায় দিল। সে বলে, খেলাটা আমার মতো করেই চলছে। আমি জানতাম নিলয় শুধু ওর বাবার আদেশের বাইরে যায় না, এটা আফ্রিদও জানে। এই মারামারির মাধ্যমে আমি দুটি জিনিস নিশ্চিত করলাম। আফ্রিদের চোখে আমি হিরো, একজন হিরো যে তার জন্য অপমান সহ্য করেছে, মার খেয়েছে। তার চোখে আমি আর শুধু বন্ধু নই, আমি তার জন্য ঝুঁকি নেওয়া মানুষ। তার ভেতরের ভালোবাসার জেলাসি এখন অপরাধ বোধে পরিণত হবে। সে মনে করবে আমি তাকে ফিরিয়ে দিয়েছি বলেই সে মার খেলো। এই অপরাধবোধ তাকে আমার কাছে টেনে আনবে। আরেকটা, নিলয়ের সাথে দূরত্ব তৈরি হবে। আমি জানতাম নিলয় কোনোভাবেই মারামারি আটকাতে আসবে না, কারণ তার ফোকাস শুধু আফ্রিদ। কিন্তু আফ্রিদ যখন দেখলো তার বন্ধু মার খাচ্ছে আর তার বডিগার্ড দাঁড়িয়ে আছে, তখন সে নিলয়কে ঘৃণা করতে বাধ্য হবে। নিলয়কে অপমান করার মধ্য দিয়ে আফ্রিদ আসলে নিজেকে রক্ষা করো, সে তার আবেগের বর্ম তৈরি করলো। আমি এই আঘাতগুলো সহ্য করেছি যেন আফ্রিদকে ব্যবহার করতে সহজ হয়। এখন সে আমাকে দেখতে আসবে, সেবা করতে চাইবে, নিজেকে ক্ষমা করতে চাইবে, আর সেই সুযোগেই আমি তার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করব।
আর তারপর তারপর তাকে বেচে দেবো আকাশ ভাইয়ের কাছে। এটাই আমার মাইন্ড গেম। এই মাঠটা আমার প্রতি তার ভালোবাসার দরজাতে চিরতরে ঘুরে দিল। রিশানের চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, আছে শুধু এক শীতল হিসেবেই চতুরতা। সে তার এই বন্ধুত্বের সম্পর্ককে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই আঘাতগুলো তার জন্য কোনো ক্ষতি নয়, বরং তার চূড়ান্ত সাফল্যের সিঁড়ি। ওরা সবাই বাহবা দিচ্ছে, কিন্তু নিলয় বুঝে গেছে রিশান ভালো উদ্দেশ্যে আফ্রিতের কাছে আসছে না। নিলয় বসে আছে ঘরের এক কোণে। ঘরের ফ্যানের ধীর ঘূর্ণনের আওয়াজ কানে ঢোকার মতোই শান্ত লাগছে চারপাশ। সামনে চেয়ারে বসা মেয়েটির চোখে কৌতূহল আর ভয় মিশ্রিত চাহনি, যেন সে কোনো গভীর রহস্যের প্রহর গুনছে। ঘরের আকাশ ছোঁয়া বাতাস, ফ্যানের নীরব কাঁপন আর দুজনের নীরবতা মিলিয়ে একটি অদ্ভুত চাপ তৈরি করছে এই শান্ত ঘরে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত আবেগের ঝিলিক। সে অনেক দূর থেকে এসেছে নিলয়ের জন্য। নিলয়ের ফেসবুকের কবিতা, তার শব্দের মাধুর্য, ভাবের গভীরতা, এই সব কিছুই মেয়েটিকে আকৃষ্ট করেছে। মনে হয় শব্দের মধ্যে দিয়ে নিলয় তার অনুভূতি খুলে দিয়ে রেখেছে এবং সে সেই অনুভূতির প্রমাণ দেখতে চাইছে এবার চোখে চোখে। মানে নিলয়কে সে অনলাইনে ভালোবেসেই এত দূর এসেছে। নিলয় তার দিকে তাকিয়ে মৃদু হাসে, কিন্তু তার চোখে একটু ভয়, অদ্ভুত অনিশ্চয়তার ঝলক আছে। সে জানে এই শান্তি অল্প সময়ের জন্য, কারণ এই ঘরে আর একজন আসছে। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। নিলয়ের চেয়ার ছিটকায় নড়ে ওঠে এবং সে উঠে দ্রুত দরজা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়েছে সাদিক। তার চোখে এক রকমের কৌতূহল আর ঝাঁঝালো আগ্রাসন পরিলক্ষিত হচ্ছে। সাদিক ধীরে ধীরে ঘরে প্রবেশ করে এবং প্রথম দর্শনে মেয়েটির সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। এ তো সেই মেয়েটি যা আকাশের মতোই সুন্দর, কিন্তু তার সৌন্দর্য এতটাই গভীর যে আকাশের আনা মেয়েগুলোর থেকেও নিলয়ের আনা প্রথম মেয়েটি সবাইকে হার মানাবে। সাদিকের চোখে ক্ষুধা আর লোভের ছাপ স্পষ্ট। সে জানে এই মেয়েকে পাচার করলে যথেষ্ট টাকা হাতে আসবে। সাদিক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তুমি একই মাল আনলে? এটা তো মেয়ে নয়, যেন এটা একটা বস্তা। নিলয় ঠোঁটে এক লাজুক হাসি আসে, কিন্তু চোখে দৃঢ়তা খেলে যায়। নতুন আসা ছেলেটার কাজ যেন একদম নিখুঁত। সে বলে, সবই আমার ক্ষমতা। নিলয়ের কণ্ঠে এমন দৃঢ়তা যে যেন এই মুহূর্তের সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে। সাদিক ধীরে ধীরে ঘরে পা রাখে, মেয়েটির দিকে তাকিয়ে বলে, ওকে, বাকি কাজ আমার। মেয়েটি প্রচণ্ড ভয় পায়, তার শরীরে কম্পমান, তার চোখে বিভ্রান্তির রেশ জমে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের হয় না। নিলয়ের দিকে তাকায়, যেন সাহায্য চায়, কিন্তু নিলয় নির্বিকার। তার চোখে অদ্ভুত একটি শান্তি, যেন সবই পরিকল্পনা অনুযায়ী ঘটছে। সাদিক হঠাৎ এগিয়ে আসে, হাতে ছোট একটি ইঞ্জেকশন। মেয়েটি চেষ্টা করে সরানোর, সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু সাদিক দ্রুত তার হাতে ইঞ্জেকশনটি চেপে দেয়। কিছু মুহূর্তের মধ্যেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। নিলয় চেয়ারের কোণে বসে, শীতল চাহনিতে সব কিছু দেখে। তার মনে এক অদ্ভুত জটিলতা, ভয়, দুঃখ এবং কিছুটা সহানুভূতি একসাথে ঘোলাটে করে তুলেছে। সাদিক মেয়েটিকে ধীরে ধীরে এক পাশে রাখে। সে যেন কোনো মাল নয়, বরং কোনো অমূর্ত বস্তু। নিলয় তার দিকে তাকিয়ে বলে, সব ঠিক আছে? সাদিক শুধু মাথা নাড়ে এবং বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু এই মুহূর্তের নীরবতা নিলয়ের মনে এক অদ্ভুত দাগ ফেলে। সে জানে এই ধরনের মুহূর্ত তার জীবনেও নতুন দিগন্ত খুলে দিচ্ছে। একদিকে নৈতিক দ্বন্দ্ব, অন্যদিকে বাস্তবতার কঠিন বাস্তবতা। ঘরের ফ্যানের ধীর ঘূর্ণন এখনও অব্যাহত। নিলয় চেয়ারের কোণে বসে আছে, তার হাতের আঙুল অবচেতনভাবে কবিতার শব্দগুলোর দিকে হেলে যাচ্ছে। মনে হচ্ছে এই কবিতা কেবল ফেসবুকের জন্য নয়, এগুলো বাস্তব জীবনের প্রতিফলন। মেয়েটি অজ্ঞান হলেও তার শান্ত মুখে কেবল ভয় আর বিভ্রান্তি। নিলয়ের চোখে সেই দুঃখের ছায়া, যেন সে জানে পৃথিবী কতটা নির্মম হতে পারে। সে ভাবতে থাকে, যদি মানুষ সত্যি অনুভূতির মাধ্যমে অন্যের প্রতি আকৃষ্ট হয়, তবে কেন সেই শক্তি কখনো কখনো বিপদ ডেকে আনে? নিলয় ধীরে ধীরে এগিয়ে আসে। সে মেয়েটির দিকে তাকায়, যেন তার মনোভাব, দুঃখ, ভয় সব কিছু বোঝার চেষ্টা করছে। সে জানে এই মুহূর্তের নীরবতা শেষ। সাদিক ঘরের বাইরে চলে যায়, দরজা হালকা করে বন্ধ করে।
নিলয় বসে থাকে, তার চোখে গভীর চিন্তা। সে বুঝতে পারে এই মেয়েটি শুধু দূরের কবিতার প্রেমিকা নয়, বরং বাস্তব জীবনে নৈতিক দিকের এক চ্যালেঞ্জ। সে ভাবতে থাকে, মানুষ কখনো কখনো কল্পনার প্রেমে ভরা হলেও বাস্তবের অন্ধকারের মুখোমুখি হতে হয়। হঠাৎ মেয়েটি অচেতন অবস্থায় নড়ে ওঠে। নিলয়ের চোখে উদ্বেগের ঝিলিক। সে ধীরে ধীরে তার মুখে পানি ঢেলে শ্বাস নেওয়ার চেষ্টা করায়। কিছুক্ষণ পর মেয়েটি অচেতন থেকে কিছুটা সাড়া দেয়। নিলয়ের চোখে আশার ঝলক। ভয় পেও না। নিলয় হালকা কণ্ঠে বলে। মেয়েটি ধীরে ধীরে চোখ মেলে। তার চোখে আতঙ্ক, কিন্তু নিলয়ের দিকে তাকিয়ে কিছুটা শান্তি অনুভব করে। সে জানে এখানে সে এখন নিরাপদ। নিলয় মাথা নাড়ে এবং নিজের মনে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। তিনি বুঝতে পারে এই মেয়েটি কেবল তার কবিতার অনুরাগী নয়, বরং বাস্তব জীবনের প্রতিফলন, যিনি তার নৈতিক এবং মানসিক দিককে পরীক্ষা করতে এসেছে। ঘরের ফ্যানের আওয়াজ, নীরবতা এবং দুজনের চোখের মিলন সব কিছু মিলিয়ে একটি অদ্ভুত শান্তি তৈরি হয়। মেয়েটি ধীরে ধীরে তার পাশে বসে। নিলয় তার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শব্দ বের হয় না। কিছুক্ষণের জন্য তারা চুপচাপ থাকে, শুধু ফ্যানের আওয়াজ কানে বাজে। নিলয়ের মনে আসে, কখনো কখনো নীরবতায় সবচেয়ে বড় ভাষা। মেয়েটি হঠাৎ নরম কণ্ঠে বলে, আমি কেবল তোমার কবিতা কাছ থেকে পড়তে এসেছি, কিন্তু বাস্তবতাটা ভয়ঙ্কর। নিলয় শুধু হাসে, চোখে অদ্ভুত উষ্ণতা। সে বলে, কবিতার মতো বাস্তবও মাঝে মাঝে কঠিন হয়। এতিমখানার গোপন অফিস ঘরের ভেতরটা বেশ উৎসবের মতো আমেজেই আছে। জয়ের আগে হালকা একটা তৃপ্তির হাসি লেগে আছে। আকাশের ফোনটা আসার পর থেকে তার মনটা হালকা হয়ে উঠেছে। আকাশ জানিয়েছে মাল ঠিকভাবে পৌঁছে গেছে, সব কিছু ঠিকঠাকও আছে। এই সাফল্যের আনন্দটা ভাগ করে নেওয়ার জন্যই জয় রাফিকে ডেকেছে। রাফি এসে ঘরের এক কোণায় দাঁড়ালো। জয় বলে, বুঝলি তো রাফি, চালালে এবার সব কিছু সুন্দরভাবে হয়েছে। এবারে কাজটা একদম ক্লিক হয়ে গেছে। জয় বলল গর্বিত স্বরে। রাফি মুখে একটা চাপা হাসি নিয়ে মাথা নাড়িয়ে বলে, আপনার পরিকল্পনা তো সবসময় ওয়াটার টাইট হয় বস, পুলিশ ধরতে পারে না। হ্যাঁ, কিন্তু এইখানে থেমে থাকলে চলবে না। পুলিশের কাছে কিভাবে খবর পৌঁছায়? তবে এর জন্য আমাদের আরও নতুন ফেস দরকার রাফি। ছোট চটপটে টাইপের বাচ্চা যাদের কেউ সন্দেহ করবে না, আগের মতো খুঁজে নিয়েও আসতে হবে। ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করে ফেলবো। জয় রাফির দিকে টাকার বান্ডিল ছুড়ে দেয়। রাফি সেটা হাতে নিয়ে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার পাশে দুটি ছোট্ট ছায়া নড়েচড়ে উঠল। রাহি আর তার ছোট ভাই রামিন ভেতরে ঢোকে। তাদের পায়ের আওয়াজ চিপচিপ করে শোনা যায়, কিন্তু তাদের এমন অহেতুক উপস্থিতি ঘরের বাতাসকে ভারী করে তুলল। জয় চায় না তার এই গোপন অফিসে এতিমখানার কোনো বাচ্চা আসুক, কারণ এই ঘরে ড্রাগস রাখা, টেবিলের ওপরেও ড্রাগস আর টাকা ছড়ানো। রাফি তাকায় ওদের দিকে। হুট করে ওদের এমন আগমনে রাফির মুখ কালো হয়ে উঠেছে। সে দ্রুত বলে, কিরে তোরা, তোদেরকে না বলেছি রাতে বিছানা থেকে উঠবি না? এখনই তোদের ঘরে চলে যা। কিন্তু রাহি সেখানে দাঁড়িয়ে থাকে পাথরের মতো অনড় হয়ে। তার চোখে ভয় নেই, বরং একটা অদ্ভুত দৃঢ়তা দেখা যায়। সে রাফির দিকে না তাকিয়ে সোজা জয়ের দিকে চেয়ে বলে, স্যার, একখান কথা ছিল। জয় একগাল হেসে বলল, কিরে বাচ্চা, কি দরকার? রাহির গলা শুকনো হয়ে যায়, কিন্তু কণ্ঠস্বরে কোনো টলমলানি নেই। রাহি বলে, স্যার, আমি দেখে ফেলেছি আপনারা সেই ব্যাগের ভিতরে কী সব দিয়েছেন। অনেক ভারী সাদা পাউডারের মতো। বাচ্চারা বলেছে এগুলো দিয়ে নেশা করানো যায়। পুলিশ দেখলে মারবো। আমরা এসব করবো না। আমরা ফুটপাতেই থাকবো, ভিক্ষা করবো, মানুষ যা দেবে তাই খাইবো। আগে যা করতাম তাই করবো। এইসব আমাকে দরকার নেই। রাহির কথাগুলো ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে। জয়ের মুখের হাসি মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল। তার চোখ ছোট হয়ে গেল, শরীর শক্ত হয়ে গেছে। সে উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে রাহির দিকে এগিয়ে আসে। রাহির সামনে বসে বলে, কি বলছিস তুই? জয়ের কণ্ঠস্বর এখন বরফের মতো ঠান্ডা শোনালেও সেটাতে যেন লাভা ঝরে পড়ছে। সে আবার বলে, তুই সব দেখে ফেলছিস? রাহি মাথা উঁচু করে সাহস সংগ্রহ করে উত্তর দিল, হ্যাঁ। এক সেকেন্ডের জন্য সব কিছু নীরব হয়ে গেল। জয় মুচকি হাসে। রাফি বুঝে গেছে জয়ের এই হাসির মানেটা কি।
জয় তারপরেই এগিয়ে আসে। জয়ের হাত ঝড়ের বেগে ছুটে গেল রাহির পানে। জয় সজোরে একটা চড় দেয় রাহির গালে। সেই চড়ের শব্দ যেন কাঁচ ভাঙার মতো শোনায়। রাহি ধপাস করে মেঝেতে পড়ে গেল। এই রাফি, তুই থাকতে এসব জানলে কিভাবে? কিরে বাচ্চা মেয়ে সব দেখে কি পুলিশকে বলে দিবি? শোন, আমি তোদের খেতে দিচ্ছি, এখানে ভালো জায়গাতে আমি থাকতে দিয়েছি, আর তুই আমারই পিছন লেগে গেছিস। এটা তো উচিত না, গলতে বাদ। চুপচাপ দাঁড়িয়ে থাকা রামিন ভয়ে কেঁদে ওঠে। তার বোনের দিকে ছুটে যায় সে, কিন্তু জয় ইতিমধ্যেই তার কোমর থেকে পিস্তল বের করে ফেলেছে। তার চোখে কোনো যুক্তি বা মানবতা নেই, আছে শুধু ক্ষিপ্ত প্রাণীর মতো একটা আত্মরক্ষার যন্ত্র বা ক্ষমতার নেশা। তুই ভেবেছিস তোর মতো একটা ফুটপাতের মেয়ে আমার সব রাজত্ব প্ল্যান ভেস্তে দিতে পারবি? জয় শব্দ করে হাসে। তারপর জয় চিৎকার করে বলল, তোদের মতো শত শত মানুষের মরে যায়, কেউ খাবারে রাখে না, রাস্তায় পড়ে থাকিস তোরা। রামিন নিজের বোনকে আগলে ধরার চেষ্টা করে। তার মুখে শুধু একটা কাতর অনুনয়। দয়া করুন স্যার, আমরা কিছু কইব না, আমরা চইলা যাই। রামিন পুরো কথা শেষ করতে পারে না। জয়ের হাতের পিস্তল অলরেডি রামিনের দিকে তাক করা আছে। সে কোনো কথাই শুনছে না। জয় ঠাস করে একটা গুলি করে। রামিনের মাথা ডান পাশ থেকে গুলিটা বের হয়ে বাম পাশ দিয়ে চলে যায়। রামিন ধপ করে রাহির পাশে পড়ে। না। রাহি চিৎকার করে উঠল, কিন্তু খুব দেরি হয়ে গেছে। গুলির শব্দ যেন চারপাশে ভয়ঙ্কর হয়ে যায়, যেন পুরো ঘরের বাতাসকে থামিয়ে দিল। ছোট্ট রামিন নিথর হয়ে পড়ে আছে মেঝেতে। রাহি উঠে বসে। রামিনের বিস্ময় ভরা চোখ দুটি খুব বড় হয়ে আছে, যেন বিশ্বাসই করতে পারছে না এভাবে সে মরে যাবে। রাহির গলা দিয়েও যেন কোনো শব্দ বের হচ্ছে না। মাথা বেয়ে রক্ত রামিনের বুকের সাদা শার্ট খুব দ্রুত লাল করে দিচ্ছে। রাহি তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে চুপচাপ। বাবা মা মরার পর রামিনই ছিল তার আপন। রামিনকে সে আগলে রেখেছে এত বছর, কিন্তু আজকে রামিন। হঠাৎ করে রাহির চিৎকার যেন গলা ছিঁড়ে বেরিয়ে এলো। সে রামিনের খুব কাছে ছুটে এলো। তার নিষ্পাপ ভাইয়ের দেহটা জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। রামিন, না ভাই, চোখ খোল, দেখি ভাই, চোখ খোল তো, দেখ আমি তোর কাছে আছি, তোর কিছু হতে দেব না। কিন্তু রামিনের চোখ আর খোলেনি। তার দেহটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। রাহির চোখ দিয়ে হুড়হুড় করে পানি ঝরছে। সে তার ভাইয়ের মাথাটা কোলে নিয়ে দুলাতে থাকে আর বলে, ওঠ ভাই, আমরা ফুটপাতে ফিরে যাইবো। আমি তোকে রোজ 2টা রুটি কিনে খাওয়াবো। শোন, ওঠ, আমি আর কখনো তোকে বকবো না। ওঠ ভাই, আমরা। তার সেই করুণ আর্তনাদ ঘরের প্রতিটা জায়গায় থেকে প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু তবুও এসব জয়ের কানে পৌঁছায় না। পৌঁছায় তবে তা করুণার জন্য নয়, বিরক্তি হিসেবে। সে এখনও তার হাতের পিস্তলটা শক্ত করে ধরে আছে। জয় বেশ রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে। রাহি জয়ের দিকে তাকায়। জয় হাসছে। রাহি এগিয়ে এসে জয়ের হাত খামচি দিয়ে ধরে চিৎকার করে বলে, তুমি তুমি একটা দানব, তুমি আমার ভাইকে মেরে ফেলেছো। জয় রাহির কথায় কোনো উত্তর দিল না। সে শুধু আবার তার পিস্তলটা শক্ত করে ধরল। তারপর রাহিকে জোরে ধাক্কা দেয়। রাহি পড়ে যায় দূরে। রাহি এগিয়ে আসে রামিনের কাছে। তার ভাইয়ের দেহটা আরও শক্ত করে জড়িয়ে ধরে। মাথা নিচু করে তার ঠান্ডা হয়ে যাওয়া গালে একটা শেষ চুমু দিল। তারপর সে চোখ বন্ধ করে। তখনই ঠাস করে কারো একটা গুলি চলার শব্দ হয়। দ্বিতীয় গুলিটাও বেশ ভয়ঙ্করভাবে শব্দ করে বের হয়। গুলিটা রাহির বুকে এসে লাগে। তার ভাইয়ের উপরে ধপ করে পড়ে যায় রাহি। দুই ভাই বোনের রক্ত মিলে একাকার হয়ে গেল মেঝেতে, আর তাতে একটা গাঢ় করুণ লালের ছাপ তৈরি হচ্ছে। ঘর এখন নিঃশব্দ, শুধু গুলির গন্ধ আর লাশের ভারী গন্ধ বাতাসে ভাসছে। জয় ধীরে ধীরে তার পিস্তলটা আবার কোমরে রাখে। তার মুখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক ধরনের বিরক্তি, যেন একটা অসুবিধাজনক সমস্যা সে সমাধান করে ফেলল। সে রাফির দিকে তাকালো। রাফি এতক্ষণ পাথরের মতো নিশ্চল দাঁড়িয়েছিল। তার মুখ সাদা হয়ে গেছে। জয় বলে, এদের নিয়ে যা, শহরের সেই বড় ডাস্টবিনের কাছে ফেলে আসবি। শেয়াল কুকুর এসে খাবে, তবে খেয়াল করিস যেন কেউ দেখতে না পায়। রাফি কিছুক্ষণ নড়লও না। সে যেন পায়ে জমে গেছে। সে রাহি আর রামিনের দিকে তাকালো। মাত্র কিছুক্ষণ আগেও যারা জীবন্ত ছিল, এখন তারা শুধুই একটা স্মৃতি। রাফি,
জয়ের একটা ধমকের সুরে রাফি কেঁপে ওঠে। রাফি চমকে উঠল। জি জি বস, যাচ্ছি। সে এগিয়ে গেল। দুই ভাই বোনের দেহ তোলা তার পক্ষে খুব কঠিন মনে হচ্ছিল না, কারণ তারা খুব হালকা, অপুষ্টিতে ভোগা দুটো শরীর। কিন্তু সেই দেহগুলো তুলতে রাফির হাত পা কাঁপছে। রাহির খোলা চোখ দুটি তখনও ছাদের দিকে তাকিয়ে আছে, যেন প্রশ্ন করছে কেন। রাফি মাথা ঘুরিয়ে নিল। সে একটা বড় কাপড় দিয়ে দুই লাশ মুড়ে ফেলল। লাশের ভারে তার পায়ে যেন কাঁপছিল, কিন্তু সে দ্রুতই ঘর থেকে বেরিয়ে গেল। এই ভয়ানক জায়গা থেকে বাইরে গাড়ি চালু করার শব্দ শোনা গেল। তারপরই গাড়িটার দূরে চলে যাওয়ার আওয়াজ। জয় একা দাঁড়িয়ে আছে রক্তাক্ত মেঝের পাশে। সে একটা সিগারেট জ্বালালো এবং গভীর একটা টান দিল সিগারেটে। তার ফোন আবার বেজে উঠল। আকাশ ফোন করেছে। আফ্রিদের মেজাজ আজ সপ্তমে চড়েছিল। সে সোজা বাড়িতে ফিরে এসেছিল এই প্রতিজ্ঞা নিয়ে যে আজ সব কথা বাবাকে বলবে। নিলয় সামান্য একজন বডিগার্ড হয়েও তার ওপর এমন কর্তৃত্ব ফলাবার সাহস ভাই করে কী করে? সে কি তার ব্যক্তিগত জীবনেও নাক গলাবে? কিন্তু প্রতিবারের মতোই দরজার কাছে এসে সে থমকে যায়। তার রাগের তেজ কমে আসে এক অজানা দ্বিধায়। সে চুপচাপ নিজের ঘরে চলে যায়, কিন্তু মনের ঝড়টা থামে না। বিকেল গড়িয়ে আসে, কিন্তু নিলয় ফেরেনি। তার অনুপস্থিতি আফ্রিদের অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। একসময় সে ছাদে আসে, একটু খোলা হাওয়ায় মনটা শান্ত হবে ভেবে। কিন্তু ছাদে পায়চারি করতে গিয়ে তার মনে বারবার ভেসে ওঠে নিলয়ের মুখটা। নিলয়ের গালে চড়মারাটা কি তার ঠিক হয়েছে? রাগের মাথায় সে এমনটা না করলেও পারত। অমন একটা কাজের জন্য এত বড় প্রতিক্রিয়া? সে নিজেকেই প্রশ্ন করে নিজে। কিন্তু আসল প্রশ্নটা অন্য। রিশানকে নিয়ে নিলয় এত জেলাস কেন? শুধু একজন বডিগার্ডের ভূমিকা পালন করলে তো তার এমন আচরণ করার কথা নয়। তবে কি নিলয় তাকে ভালোবাসে? এই চিন্তাটা আসা মাত্রই আফ্রিদের বুক কেঁপে ওঠে। না, এটা হতে পারে না। সে নিজেকে বোঝায় একজন বডিগার্ডের পক্ষে এমন স্বপ্ন দেখা অসম্ভব। কিন্তু যদি সত্যি হয়? এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সে বুঝতে পারে নিলয়ের অনুপস্থিতি তার ভালো লাগছে না। নিলয় কোথায় গেল? সে ছাদের এক কোণে এসে দাঁড়ায়, তার অস্থির মন শান্ত করার চেষ্টা করে। এমন সময় বাড়ির কাজের মেয়ে শান্তা ছাদে আসে। তার হাতে একটা হলুদ খাম। আফ্রিদের দিকে তাকিয়ে শান্তা সরলভাবে বলে, আপামনি, দারোয়ান কাকা এটা দিয়া কইছে আপনার কাছে পৌঁছে দিতে। একটা লোক আইসা দারোয়ান কাকারে দিয়া কইছে আপনার বন্ধু হয়, আপনি এটা চেয়েছিলেন। এই ল নাপা। আফ্রিদ যেন তড়িৎ পৃষ্ঠ হয়। তার চোখ দুটো চওড়া হয়ে যায়। সে জানে হলুদ খামটা কিসের। গত কয়েকদিন ধরে প্রতিদিনই সেই হলুদ খামে চিঠি পাচ্ছে। সে দ্রুত পায়ে শান্তার কাছে এগিয়ে যায় এবং খামটা হাতে নেয়। শান্তা চলে যাওয়ার পর আফ্রিদ একলা ছাদে দাঁড়িয়ে খামটা উল্টায় পাল্টায়। প্রতিবারই এই হলুদ খাম তাকে একই সাথে উত্তেজনা আর অস্বস্তিতে ফেলে দেয়। সে জানে এটা একটা প্রেমপত্র, কিন্তু কে তাকে রোজ এই চিঠি পাঠায়? নাম ঠিকানা কিছুই লেখা থাকে না, শুধু আবেগ আর ভালোবাসার স্পর্শে ভরা থাকে শব্দগুলো। এই চিঠির প্রেরককে সে চেনে না, কিন্তু তার অজান্তেই এই চিঠিগুলো তার জীবনে একটা ছায়া ফেলেছে। আর এই চিঠির সূত্র ধরেই নিলয়ের জেলাসি। আফ্রিদ বুঝতে পারে না কি করবে। সে কি চিঠিটা ছিঁড়ে ফেলে দেবে, নাকি পড়ে দেখবে? এই চিঠিগুলো নিলয়ের মনে সন্দেহ তৈরি করেছে। তার আর নিলয়ের মধ্যে যে জটিল সম্পর্ক তৈরি হয়েছে, এই হলুদ খাম যেন তার একটা অনুঘটক। শেষমেশ কৌতূহল আর একটা ক্ষীণ আশার বশে সে খামটা খোলে। ধীরে সুস্থে চিঠিটা বের করে আনে। ভাঁজ করা সাদা কাগজের ওপর স্পষ্ট হস্তাক্ষরে লেখা কিছু লাইন। প্রিয় আফ্রিদ, আজ আবার তোমার জন্য লিখছি। জানি না কেন, কিন্তু এই হলুদ খামে তোমাকে কিছু কথা জানাতে আমার খুব ভালো লাগে। তুমি হয়তো আমাকে চেনো না বা চেনার চেষ্টাও করো না, কিন্তু দূর থেকে তোমাকে দেখা আমার এক অভ্যাস হয়ে গেছে। তোমার হাসির ঝলক, তোমার চোখের সামান্য উদাসীনতা, সব কিছুই যেন আমার দিনটা সম্পূর্ণ করে তোলে। আজ সকালে তোমাকে খুব রাগতে দেখেছিলাম। জানি না কী কারণে তোমার মন খারাপ ছিল, কিন্তু তোমার অস্থিরতা আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমি শুধু চাই তুমি সবসময় ভালো থাকো, খুশি থাকো। তোমার জীবনে কোনো কষ্ট যেন না আসে। আমি জানি
আমার এই চিঠিগুলো তোমার জীবনে কোনো গুরুত্ব রাখে না, তবুও আমি নিজেকে থামাতে পারি না। এটা একতরফা ভালোবাসা, যা শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছু চায় না। তোমার জীবনের পথ চলার পথে যদি কখনো আমার প্রয়োজন হয়, তবে বুঝে নিও আমি তোমার আশেপাশে ছায়ার মতো আছি। আজকের দিনটা তোমার জন্য সুন্দর হোক, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এক মুগ্ধ দর্শক। চিঠিটা পড়া শেষ করে আফরিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সে। তার চোখে জল আসে না, কিন্তু তার মনটা ভারী হয়ে ওঠে। এক মুগ্ধ দর্শক। কে সে? এই চিঠিগুলো তাকে কোনো পথ দেখাচ্ছে না, বরং আরও বেশি অন্ধকারে ঠেলে দিচ্ছে। তার মনে আবারও সেই প্রশ্নটা জাগে, এই চিঠিগুলোর পেছনে নিলয়ের কোনো হাত নেই, তবে কেন সে এত জেলাস হয়? নিলয়ের মনে হচ্ছে যেন সে এক অনন্ত সীমাহীন অপেক্ষার বেড়াজালে আটকে আছে। আদনান সাহেবের বাড়িতে সে একদিন হয়েছে যায়নি, পুরো একটা দিন তার কোনো খোঁজ নেই। আফরিদ হয়তো তার জন্য সামান্য হলেও উদ্বিগ্ন, কিন্তু নিলয়ের এখন কোনো কিছুতেই কিছু যায় আসে না। তার ভেতরের শূন্যতা আর বাইরের পৃথিবীর চাপ যেন তাকে এক অচেনা নিরালা পথে টেনে নিয়ে চলেছে। সে হাঁটছিল, পথটা তার কাছে নতুন নয়, তবুও আজ প্রতিটি পদক্ষেপেই যেন এক অজানা বিপদের গন্ধ পাচ্ছে। চারিদিকে সন্ধ্যা নামার আবছা আলো, রাস্তার ল্যাম্পপোস্টগুলো যেন হলুদ কমলা এক মায়াবী ছায়া ফেলে চলেছে। হঠাৎই এক ঝলকে তার চোখ পড়ল রাস্তার পাশে একটু দূরে এক বিরাট জটলা, মানুষের ভিড়। সাধারণত নিলয় এসব এড়িয়ে চলে, কৌতূহল তার স্বভাবের অংশ হলেও এই মুহূর্তে তার মন কোনো নতুন ঝামেলায় জড়াতে প্রস্তুত ছিল না। কিন্তু আজকের এই ভিড়টা কেমন যেন অস্বাভাবিক, এক জমাট বাঁধা নীরবতা আর চাপা গুঞ্জনে পূর্ণ। মানুষের মুখগুলো যেন এক অচেনা আতঙ্কে ঢাকা। বাধ্য হয়ে নিলয় সেদিকে এগিয়ে যায়। তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাকে টেনে নিয়ে চলল এক অনিবার্য ভয়ঙ্কর সত্যের দিকে। ভিড়ের কাছে গিয়ে সে এক ব্যক্তিকে জিজ্ঞেস করল, ভাই, রাস্তার পাশে এত ভিড় কেন? কি হয়েছে? লোকটির চেহারা ফ্যাকাশে, তার চোখে এক অস্বস্তিকর শূন্যতা। সে ফিসফিস করে বলল, বড় ডাস্টবিনের পাশে দুটো বাচ্চার লাশ পড়ে আছে ভাইজান, একটা মেয়ে আর একটা ছেলে। দেখে মনে হচ্ছে গুলি লেগেছে, সবাই দেখছে। বাচ্চা, লাশগুলি? শব্দগুলো নিলয়ের কানের কাছে যেন এক একটি বিষাক্ত পেরেকের মতো মনে হতে থাকে। তার শরীরের ভেতরের রক্ত যেন মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে যায়, তার হাত পা অবশ হয়ে আসে। নিলয়ের চোখ দুটো জ্বলে উঠল। নিলয় আর এক মুহূর্ত অপেক্ষা করে না, তার ভেতরে এক তীব্র তাড়না অনুভব হলো। সে ভিড় ঠেলে এগিয়ে যেতে শুরু করে, যেন কোনো অপ্রতিরোধ্য শক্তি তাকে কাঙ্ক্ষিত গন্তব্যে টেনে নিয়ে যাচ্ছে। মানুষের কৌতূহলী এবং ভীত চাহনিকে উপেক্ষা করে সে অবশেষে সেই ডাস্টবিনের কাছে পৌঁছালো। অন্ধকার গলির মুখের সেই স্থানে আবছা ল্যাম্পপোস্টের আলোয় দৃশ্যটা স্পষ্ট হলো। নিলয়ের চোখ স্থির হয়ে যায়। লাশ দুটো পড়ে আছে নিথর নিষ্পাপভাবে, একটি মেয়ে একটি ছেলে, ছোট, খুবই ছোট দুটো শরীর, যাদের খেলার মাঠে থাকার কথা ছিল, তাদের আজ পড়ে থাকতে হলো সমাজের জঘন্যতম অপরাধের শিকার হয়ে। রাহি আর রামিন লাশ হয়ে আছে। এই নাম দুটো নিলয়ের কাছে খুব পরিচিত। ফুটপাতের চঞ্চল হাসি খুশি মুখ দুটো, এদের সাথে তার কতবার কথা হয়েছে, এদের কত স্বপ্ন আর আবদার শুনেছে। নিলয়ের হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গা কেঁপে উঠল এক তীব্র শীতে। তার চোখ ছানাবড়া, বিশ্বাস অবিশ্বাস, শোক আর ক্রোধের এক মিশ্র অনুভূতি তাকে গ্রাস করে। সে ভালো করেই চিনতে পারে ওদের। নিষ্পাপ চোখ দুটো এখন বন্ধ, চিরতরে বন্ধ। তাদের পোশাকগুলো কেমন যেন এলোমেলো। নিলয়ের চোখ থেকে কখন যে পানি গড়িয়ে পড়তে শুরু করে তা সে নিজেও টের পেল না। এটা সাধারণ কান্না ছিল না, এটা ছিল এক অসহনীয় যন্ত্রণা আর গভীর আক্ষেপের বহিঃপ্রকাশ। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, পাথর হয়ে যাওয়া এক মূর্তির মতো। পৃথিবীর সমস্ত শব্দ, সমস্ত কোলাহল যেন তার কানে আসা বন্ধ হয়ে গেছে। শুধু তার ভেতরে এক তীব্র হাহাকার ধ্বনিত হতে থাকে। ঠিক তখনই তীব্র সাইরেনের শব্দে সেই জমাট নীরবতা ভেঙে গেল। পুলিশ এসেছে। একটি সাদা গাড়ি এসে ভিড়ের কাছে থামে।
দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো অফিসার অনিক। অনিক স্বভাবসুলভ দ্রুত পদক্ষেপে এগিয়ে এসে যখন লাশ দুটো দেখে তখন তার পদক্ষেপ থমকে গেল। সেও যেন চিনতে পারল ওদের। তার চোখেও একই রকম যন্ত্রণার ছাপ। পুলিশি পেশার কাঠিন্যও যেন এই দৃশ্য দেখে ভেঙে পড়েছিল। অনেক মুহূর্তেই বুঝতে পারল এর পেছনের কারণ। এটা শুধু খুন নয়, এটা একটা বার্তা। তার ভেতরে জমে থাকা ক্রোধ আর হতাশা যেন বিস্ফোরণের মতন বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, তার কণ্ঠস্বর যেন রাতের অন্ধকারকে ভেদ করে গেল। আমি জানি কেন মেরেছে এদের। আমি জানি এরা ছিল এতিমখানার বাচ্চা। আগে একবার এতিমখানার 2জন বাচ্চার লাশ পাওয়া গেছে ডোবাতে, এবার এখানে রাস্তার পাশে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, এতিমখানার মালিক জয় চৌধুরী। আমি নিশ্চিত তার ভিতরেই সব নোংরা রহস্য লুকিয়ে আছে। সে ভিড়ের দিকে তাকিয়ে হতাশভাবে জানতে চাইল, আপনারা কেউ কিছু দেখেছেন? কেউ কোনো গাড়ি কিংবা সন্দেহ কাউকে? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। সবাই তখনও ভয়ে সিটিয়ে আছে। দ্রুতই পুলিশি প্রক্রিয়া শুরু হলো। লাশ দুটোকে ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। অনিক তার চোখে এক কঠিন সংকল্প নিয়ে লাশ দুটো সহ সেই স্থান ত্যাগ করে। সে জানে এই মৃত্যুর রহস্য ভেদ করা তার দায়িত্ব। এই নিষ্পাপ আত্মাদের বিচার নিশ্চিত করাই তার এখন একমাত্র লক্ষ্য। ভিড় কমতে শুরু করে। মানুষজন ফিসফিস করতে করতে একরাশ ভয় আর ঘৃণা নিয়ে চলে গেল। কিন্তু নিলয়, সে তখনও স্থির হয়ে দাঁড়িয়ে। তার চোখ যা এতক্ষণ ধরে জলের স্রোতে ভিজেছিল এখন শুকনো। তার চোখের পলক পড়ছে না। সে যেন তার ভেতরের সমস্ত অস্তিত্ব দিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্যকে ধারণ করে নিয়েছে। রাহি আর রামিনের নিথর দেহের ছবিটা তার মস্তিষ্কে স্থায়ী হয়ে গেল এক রক্তক্ষয়ী প্রতিজ্ঞা হয়ে। আফরিদ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল দূরে কোনো কুকুরের চাপা চিৎকার বা রাত জাগা প্যাঁচার ডাক ভেসে আসছে। রাত 12টার কাঁটা পেরিয়েছে বহু আগেই। শহরের এই অভিজাত এলাকা এখন গভীর ঘুমে। হঠাৎ করেই রেলিংয়ে একটা মৃদু ঠক শব্দ হয়, আর একটা ছোট রুড়ি পাথর এসে পড়ল ওর পায়ের কাছে। আফরিদ চমকে ওঠে। আশেপাশের ঘন গাছপালা আর অন্ধকারের মাঝে চোখ সরাতে সরাতে অবশেষেও দেখে ঠিক তার বারান্দার সোজাসুজি সামনের ফুটপাতের রাস্তায় কেউ একজন হাত নাড়ছে। ভালো করে চোখ কুচকে দেখতেই আফরিদ যেন আকাশ থেকে পড়ে। এই যে রিশান। রিশান তার বাসার সামনে কি করছে? ব্যাপারটা অপ্রত্যাশিত, বিস্ময়কর। রিশান হাতের ইশারায় ঠোঁট নেড়ে ফিসফিস করে বলল, আফরিদ, নিচে আসো। আফরিদ কি বলবে বুঝে ওঠার আগেই বাড়ির বিশালদেহী গার্ডগুলো দ্রুত পায়ে এগিয়ে গেল রিশানের দিকে। মধ্যরাতে এভাবে বাড়ির সামনে অপরিচিত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখাটা স্বাভাবিকভাবেই সন্দেহজনক। কে আপনি? এত রাতে এখানে কি করছেন? রফিক চাচা কঠিন স্বরে জানতে চাইল রিশানের কাছে। রিশানকে প্রায় ধরে ফেলার আগেই আফরিদ ব্যালকনি থেকে সজোরে চিৎকার করে উঠে বলে, রফিক কাকা, ওকে ছেড়ে দাও, আমার বন্ধু। রিশান, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আফরিদের কথায় রফিক চাচা এবং অন্য গার্ডরা থমকে যায়। আফরিদের কণ্ঠস্বরে যে ব্যাকুলতা ছিল তা অস্বীকার করা যায় না। রিশান মুক্তি পেল। আফরিদ তখন দ্রুত রুম থেকে বের হয়ে মেন দরজার দিকে পা বাড়ায় বের হওয়ার জন্য। পিছন থেকে ওর মা জেসিয়া গম্ভীর সতর্ক কণ্ঠে ডাকল, কোথায় যাচ্ছিস এত রাতে? রাত 12টা পার হয়ে গেছে। আফরিদ বিরক্ত হলেও সংযত স্বরে বলল, মা, আমার ফ্রেন্ড এসেছে, একটু বাইরে যাচ্ছে, এখনই ফিরে আসবো। জেসিয়া ভ্রুকুচকে বলল, তাহলে নিলয়কে সাথে করে নিয়ে যা। উফ মা, ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেও বডিগার্ড লাগবে। হ্যাঁ, ও নিলয় তো কাল গ্রামে গেছে। আচ্ছা শোন, দরকার নেই নিলয়ের, তুই বরং গার্ডদের সাথে নিবি। তোর বাবা বাড়িতে নেই, কিছু হলে সমস্যা হবে। আফরিদ অধৈর্য হয়ে প্রায় চেঁচিয়ে উঠল, থু, বোন দেশে দাঁড়িয়ে আছে আর আমি গার্ড নিয়ে যাব। মাত্র দুটো কথা বলে চলে আসবো। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আফরিদ প্রায় ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। মায়ের উদ্বেগ তার কাছে এই মুহূর্তে কেবলই বাড়তি ঝামেলা মনে হলো। সে দ্রুত সিঁড়ি ভেঙে নেমে সদর দরজার দিকে চলল। বাইরে এসে রিশানের সামনে দাঁড়াতেই রিশান যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। এক মুহূর্তের দ্বিধা না রেখে সে 2 হাত বাড়িয়ে আফরিদকে শক্ত করে জড়িয়ে ধরে।
তার আবেগময় কণ্ঠস্বর আফরিতের কানে এলো। ও থ্যাঙ্কস গড, তুমি আসছো। বিশ্বাস করো, তোমাকে হঠাৎ দেখতে এত ইচ্ছে হলো যে আর থাকতে পারলাম না। তোমার নাম্বার তো নেই, অনেক কষ্টে তোমার বাড়ির ঠিকানা ম্যানেজ করে চলে এলাম। আফরিদ সেই অপ্রত্যাশিত আলিঙ্গনে যেন একটু কেঁপে ওঠে, রিশানকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় অপ্রত্যাশিতভাবে সেখানে এসে দাঁড়ালো নিলয়। গ্রামের কথা বলে গেলেও আসলে সে তার বিশেষ এক কাজে শহরেই ছিল এবং কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। নিলয় দেখে রিশান আফরিদকে জড়িয়ে ধরে আছে। আফরিদ রিশানের বাহুবন্ধনে স্থির, নিলয় স্থির, নিস্তুপ চোখে সেই দৃশ্য দেখে। তার চোখে কোনো অভিব্যক্তি ছিল না, কষ্ট, রাগ বা জিজ্ঞাসা কিছুই নয়, কেবল এক ধরনের শূন্যতা দেখা যায়। আফরিদ নিলয়কে দেখা মাত্রই বিদ্যুৎ পৃষ্ঠের মতো রিশানের থেকে ছাড়িয়ে নিল। তার মুখ থেকে যেন রক্ত সরে গেল। নিলয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, কোনো কথা না বলে নীরবে ঘুরে বাড়ির ভেতরে ঢুকলো। গার্ডের আড়াল থেকে সরে এসে নজর রাখার নির্দেশ দিল। গার্ডরা এগিয়ে এসে একটু দূরে সতর্কভাবে দাঁড়িয়ে থাকে, তবে তাদের স্বভাবভঙ্গিতে স্পষ্ট ছিল তারা এখন আর সরাসরি হস্তক্ষেপ করবে না। আফরিদ নিজেকে সামলে নিয়ে রিশানের দিকে তাকালো। তুমি এত রাতে আর এভাবে কেন আসলে? একটা ফোন করতেই পারতে, যদি নাও থাকে কোনোভাবে একটা মেসেজ। রিশান হাসে, সেই পরিচিত আত্মবিশ্বাসী হাসি। সে আফরিদের হাত ধরে, তারপর বলে, বিশ্বাস করো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মাঝরাতে প্রিয় বন্ধুর বাড়ির দরজায় অপ্রত্যাশিতভাবে হাজির হওয়া, এর মধ্যে অন্যরকম একটা রোম্যান্স আছে, তাই না? আর তোমার ফোন নাম্বারও তো নেই। আফরিদ তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করে, কিন্তু রিশান দৃঢ়ভাবে ধরে রেখেছে। সে বলে, ছাড়ো রেশন, গার্ডরা দেখছে। রিশান উদাসীনভাবে তার চোখে কৌতুক নিয়ে বলল, দেখুক, তবে একটু হাঁটা যাক। আফরিদ প্রথমে ইতস্তত করে, কিন্তু রিশানের চোখে এমন কিছু ছিল যা সে এড়াতে পারে না। কোথায়? সামনে একটা চায়ের দোকান আছে, আমার ভীষণ খিদে পেয়েছে। চলো এই শহরকে জাগে তুলে আমরা একটু চা খাই। এই প্রস্তাবে আফরিদ আরো চমকে গেল। সে কি বলবে বুঝতে পারে না। গার্ডরা পিছনে দাঁড়ানো, ভয় নেই আফরিদের। সে বলে, চা? এত রাতে এখানে কি চা পাবে? বললাম তো, সামনে টং দোকান আছে, চলো আজকে অন্যরকম ভাবে চা সেলিব্রেট করব, ভালো লাগবে তোমার। রিশান হাসি মুখে বলল। তারপর রিশান আফরিদকে নিয়ে সাবধানে ফুটপাত ধরে হাঁটতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর একটা পুরনো ল্যাম্পপোস্টের নিচে একটা ছোট চায়ের দোকান দেখা যায়, এখনও খোলা আছে। রিশান আর আফরিদ সেখানে আসে। দুজনে ফুটপাতের পুরনো কাঠের বেঞ্চে বসে। রিশান চায়ের অর্ডার দিল। প্রথমবার এভাবে ফুটপাতের দোকানে বসে চা খেতে আফরিদের অদ্ভুত ভালো লাগছে। তার সারা জীবনের অভিজ্ঞতার চেয়ে এটা সম্পূর্ণ ভিন্ন। রিশান চা হাতে নিয়ে বলল, চিয়ার্স মধ্যরাতের রোমাঞ্চের জন্য। আফরিদ হাসল, হেসে বলল, তুমি আসলেই পাগলাটে ছেলে। রিশানও হাসে, তোমার জন্য তো হতেই পারি। রিশান কথাটা বলল চোখে গভীর দৃষ্টি নিয়ে। তারপর শুরু হলো তাদের কথোপকথন। রিশান এমন সব মজার কথা বলল, তার জীবন থেকে এমন কিছু রহস্যকর ঘটনা শোনালো যে আফরিদ হাসতে হাসতে প্রায় বেঞ্চ থেকে পড়ে যাচ্ছিল। রিশান একটার পর একটা কৌতুক করে যাচ্ছে, আর আফরিদও হাসির দমকে তার পেটে হাত রাখছে। তুমি আগে এমন ছিলে না রিশান। আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করেছি। প্রথমবার যখন তোমাকে দেখেছিলাম তখনই বুঝেছিলাম তুমি আমার জীবনের সেই রং যা এতদিন মিস করেছিলাম। তোমাকে কাছে পেতে পেলে তো একটু অ্যাক্টিং করতে হবে নাকি? পুরনো রিশান হয়তো তোমাকে ইমপ্রেস করতে পারতো না। আফরিদ লজ্জা পেল। রিশান সরাসরি তার মনের কথা বলছে, এই সরলতা তাকে মুগ্ধ করছে। রিশান এবার গলার স্বর কিছুটা নামালো। তার চোখ দুটো আফরিদের চোখে স্থিরতা নিয়ে বলে, দেখো আফরিদ, আমি জানি আমার আশাটা অপ্রত্যাশিত, মাঝরাতে এইভাবে আসাটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে জানাতে চাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই তোমার কথাই শুধু ভাবি। আফরিদ তার দৃষ্টি এড়ানোর চেষ্টা করে। আফরিদ বলে, রিশান তুমি? না, কিছু বলো না। রিশান আফরিদের হাত নিজের হাতে তুলে নিল। আমি উত্তর চাইছি না, শুধু আমার অনুভূতিটা তোমাকে জানালাম। তোমার মতো একটা মেয়েকে কাছে পেলে আমার জীবনটা বদলে যাবে। তুমি জানো না তুমি কতটা বিশেষ। আফরিদের হৃদস্পন্দন বেড়ে যায়। সে এমন রোমান্টিক স্বীকারোক্তি আগে শোনেনি। রিশানের চোখে যে আন্তরিকতা ছিল তা কোনো অভিনয় নয়। তারা দুজন আরও কিছুক্ষণ সেখানে বসে। রাতের শীতল হাওয়া বইছে,
কিন্তু চায়ের উষ্ণতা আর রিশানের কথার উষ্ণতায় আফরিদ নিজেকে এক অন্য জগতে আবিষ্কার করে। ল্যাম্পপোস্টের হলুদ আলো তাদের দুজনের উপর পড়ছে, যা চারপাশের অন্ধকার থেকে তাদের একান্তে আলাদা করে রেখেছিল। চা শেষ হলে রিশান উঠে দাঁড়িয়ে বলে, এবার ফিরতে হবে, দেরি হয়ে গেছে। আফরিদও উঠল। তারা নীরবে বাড়ির দিকে হাঁটে। বাড়ির গেটের কাছে এসে রিশান আবার আফরিদের হাত ধরে। আবার কবে দেখা হবে? রিশান চাপা স্বরে জানতে চাইল। আফরিদ কিছু বলতে পারে না, সে শুধু দেখে। রিশান এক মায়াবী হাসি দিয়ে তাকিয়ে বলে, গুড নাইট আফরিদ, দেখা হবে খুব শীঘ্রই। রিশান ফিসফিস করে বলল এবং দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। আফরিদ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর এক অজানা আনন্দ আর ভয় মেশানো অনুভূতি তোলপাড় করছে। নিলয়ের কথা তার মাথায় এলো, মায়ের উৎকণ্ঠা মনে পড়ল। কিন্তু এই মুহূর্তে রিশানের ভালোবাসা তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি সত্যি মনে হচ্ছে। সে বুঝতে পারে এই রাতের মধ্যরাতের অতিথি তার জীবনে এক নতুন রোমান্টিক অধ্যায় শুরু করে দিয়ে গেল। জয় বসে আছে ঘরে, রাফি এসে দাঁড়িয়েছে। জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাফির সামনে এসে দাঁড়ালো। ঠাস করে রাফির গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, শালা মাদার, তোকে বলেছি রাহি আর রামিলের ডাস্টবিনের ভিতরে লাশগুলো ফেলতে, তুই বাইরে কেন ফেলেছিলি? বস, এখানে হঠাৎ টহলকৃত পুলিশের সাইরেন বেজে ওঠে, তাই দ্রুত বাহিরে ফেলে চলে এসেছিলাম। জয় কিছু বলে না। সে একটা সিগারেট চালায়, আবার নিজের জায়গাতে এসে বসে। পেছনে তার আরও লোকজন দাঁড়িয়ে আছে। আজকে পুলিশ অফিসার অনিক এসেছিল। অনিক এসে অনেক কিছুই বলে গেছে। জয়কে শাসিয়ে গেছে, বলেছে বেশি দিন সে সবার আড়ালে এতিমখানার বাচ্চাদের নিয়ে ড্রাগ বিজনেস করতে পারবে না। জয় ভাবছে কি করা যায়। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। জয় প্রথমে চমকে ওঠে, পরে করে নিজেকে সামলে রাফিকে বলে, দেখতে এত রাতেই কেন হারামির বাচ্চা আসলো? রাফি দ্রুত দরজার দিকে এগিয়ে যায়। তার বুকে ধুকপুক আওয়াজ। এই নির্জন রাতে জয়ের আস্তানায় এমন কড়া নাড়ার শব্দ অপ্রত্যাশিত এবং অমঙ্গলের ইঙ্গিত বাড়ি। দরজা খুলতে সে দেখে লাল রঙের হুডি পরা এক দীর্ঘকায় মূর্তি দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারেও তার উপস্থিতি শীতল ভয়ের জন্ম দিচ্ছে। ছেলেটির ঠোঁটে তখনও একটি জ্বলন্ত সিগারেট। সিগারেটের ধোঁয়া হালকা কুণ্ডলি পাকিয়ে মিশে যাচ্ছে রাতের বাতাসে। রাফির ভেতরের উদ্বেগ তার কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে ওঠে। কে তুই? ছেলেটি সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে এনে মেঝেতে ফেলে দিল। আলতো করে পা দিয়ে পিষে দিল সেটি। তার চোখ জোড়া অন্ধকারও জ্বলজ্বল করছে, যেন দুটি শিকারী চোখ। সে বলে, রেড হর্স। নামটি যেন বিদ্যুতের মতো রাফির মস্তিষ্কে আঘাত করে। রেড হর্স। নেতাদের কাছে এখন এই নাম এক আতঙ্কের প্রতীক। এই নামের অর্থ অন্ধকার, উন্মত্ততা এবং অনিবার্য ধ্বংস। রাফির হাত পা কাঁপতে শুরু করে। হাসিবদের কথা মনে পড়ে ওর। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেছে। সে জানে রেড হর্স কখনো একা আসে না, আর সে এলে শুধুমাত্র বিনাশ বাকি থাকে। ভেতরের কক্ষ থেকে জয়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। কিরে রাফি, কি হলো? এত চুপ কেন? কে এসেছে? রাফি কোনো উত্তর দিতে পারে না, তার গলা শুকিয়ে কাঠ। সে শুধু ফিসফিস করে বলে, বস, রেড হর্স। রেড হর্স কোনো অনুমতি ছাড়াই জোর করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রাফিকে সরিয়ে দিতে তার সামান্য বলও প্রয়োগ করতে হলো না। রাফি ভয়ে সিটিয়ে গেল এক পাশে। ঘরের ভেতরে তখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। জয় তার চেয়ারে বসে, তার চারপাশে 6 জন শক্তিশালী দেহরক্ষী। রেড হর্সকে দেখে জয়ের চোখেও সামান্য বিস্ময়, তবে ভয়ের চিহ্ন তখনও স্পষ্ট নয়। জয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখে এক বিরক্তির ভাব। ও রেড হর্স, তুমি এই গভীর রাতে এখানে কি চাও? আর তুই নাকি এফবির লোক, হাসিবদের মেরেছিলি? রেড হর্স কোনো কথা বলে না। সে ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো। তার হুডির ছায়ায় মুখটা প্রায় ঢাকা। তার এই নীরবতা যেন আসন্ন ঝড়ের পূর্ব লক্ষণ। হঠাৎ করে রেড হর্সের স্থিরতা ভেঙে যায়। সে বিদ্যুৎ গতিতে তার কোমরে গোছা একটি ট্যাকটিক্যাল ছুরি বের করে। তার গতি এত দ্রুত ছিল যে চোখের পলকে ঘরের পরিবেশ শান্ত থেকে ভয়ানক হয়ে ওঠে। প্রথম শিকার হলো জয়ের সবচেয়ে কাছের দেহরক্ষী, যে তার ডান পাশে দাঁড়িয়েছিল। রেড হর্স কোনো শব্দ না করে এক লাফে তার সামনে চলে যায়। দেহরক্ষীটি কিছু বুঝে ওঠার আগে রেড হর্স তার ছুরিটা উল্টো করে ধরে।
যেন এক দক্ষ কষাই সে। তার গলা আর কাঁধের সংযোগস্থলে গভীরভাবে ঢুকিয়ে দিল। ছুরিটি ভেদ করে গেল শিকারীর গুরুত্বপূর্ণ রক্তনালী ও পেশি। রক্তের তীব্র স্রোত স্প্রে করার মতো ছিটকে বের হলো। লোকটা একটা শব্দ করার সুযোগও পেল না। তার চোখ স্থির হয়ে গেছে, মুখ হা হয়ে গেল, যেন কোনো ভয়ানক সত্য দেখেছে। সে ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ে। তার শরীর থেকে জীবন দ্রুত নিঃশ্বসিত হতে থাকে। তার নিজের রক্তে সে ডুবে যাচ্ছিল। ঘরের মধ্যে পিনপত নীরবতা। রক্ত, যা এতক্ষণ শুধু গল্পের অংশ ছিল, এখন দৃশ্যমান, গন্ধময় এবং বাস্তব। জয়ের চোখে বিস্ময় রূপান্তরিত হলো কঠিন আতঙ্কে। জয় চিৎকার করে বলে, সালা, আক্রমণ কর, ধর ওকে। বাকি 5 দেহরক্ষী একযোগে ঝাঁপিয়ে পড়ে রেড হর্সের ওপর। রেড হর্স এক বাও না নড়ে অপেক্ষা করে। প্রথম দেহরক্ষীটি হাত উঁচিয়ে আঘাত আনার মুহূর্তেই রেড হর্স সামান্য কাত হলো। আঘাতটি এড়িয়ে গেল। পরক্ষণে তার বাম হাত দ্রুত লোকটির কবজি চেপে ধরে এবং এক মোচড়ে হাড় ভেঙে দিল। লোকটির আর্তনাদ অন্ধকারে মিশে গেল। হাত ভাঙা লোকটিকে সে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। পিছন থেকে আক্রমণ করতে আসা দ্বিতীয় দেহরক্ষীর দিকে সে ভাঙা হাতের লোকটিকে ধাক্কা মেরে দিল। সংঘর্ষে দুজনই মেঝেতে পড়ে। এবার তার নজর পড়ল বাকিদের উপর। একজনের কপালে ছুরি ছুঁড়ে মারে, সেটা তুলে নিয়ে সাথে সাথে আরেকজনের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। শেষজন দাঁড়িয়ে আছে, ওর হাতে বড় দা। সে এগিয়ে আসার আগে রেড হর্স তার হাতের ছুরিটি ফেলে দিল। ছেলেটার বুকে লাথি দিয়ে দা হাতে তুলে নেয়। এরপর জোরে একটা বুকের ভেতরে কোপ বসিয়ে দেয় সে। সে টালমাটাল হয়ে মেঝেতে পড়ে গেল। জয় তখন তার টেবিলের ড্রয়ার থেকে পিস্তল বের করার চেষ্টা করছে। রেড হর্স এত দ্রুত কাজগুলো করে যে তার পিস্তল বের করা হলো না। জয়ের কবজির ভিতরে একটা ছুরি ঢুকিয়ে দেয়। রেড হর্স এবার রাফির দিকে তাকালো, যে তখন ভয়ে মেঝেতে বসে কাঁপছে। রেড হর্সের চোখের দিকে তাকিয়ে রাফি যেন মৃত্যুদূতকে দেখে। রেড হর্স বলে, রাফি, তুই তোর প্রভুকে ভয় পাস না, কিন্তু তুই কি জানাস ভয় একটি ধর্ম, আর জয় হলো তার প্রধান পূজারী। এই পূজারী তার ক্ষমতার নৈবেদ্য জোগাড় করতে গিয়ে ভুলে যায় তার ঈশ্বরও একদিন তাকে ত্যাগ করবে। কথাগুলো বলে সে রাফির দিকে এগিয়ে গেল। রাফি করুণভাবে হাত জোর করে বলে, আমাকে ছেড়ে দিন, আমি জানি না, আমি শুধু হুকুম পালন করছি। রেড হর্স তার কথা শেষ করতে দিল না। সে রাফির গাল চেপে ধরে, এমন জোরে যে রাফির চোয়াল ভাঙার উপক্রম হলো। হুকুম? তুমি জানো নৈতিকতা হলো মানুষের ডিএনএর অংশ। রাফি, তুমি তোমার ডিএনএ অস্বীকার করেছো। তুমি যখন রামিন আর রাহিকে ডাস্টবিনে ফেলার হুকুম পালন করছিলে, তখন তুমি জানোনি তুমি শুধু তাদের শরীর ফেলোনি, তুমি তোমার নিজের বিবেককেও পচে যাওয়ার জন্য ফেলে দিয়ে এসেছিলে। এবার সে রাফিকে টেনে তুলল। তারপর আবার বলে, মানুষ তখনই পশুতে পরিণত হয় যখন সে নিজের কাজকে শুধু হুকুম পালন বলে জায়েজ করে নেয়। তুমি এখন শুধু একজন মানুষ নও, তুমি সেই পশুর প্রতিচ্ছবি, যার কোনো আত্মসম্মান নেই। রাফি আর্তনাদ করার সুযোগ পেল না। রেড হর্স তাকে টেনে নিয়ে গেল দেহরক্ষীটির দিকে, যার গলা থেকে তখনও রক্ত ঝরছে। রাফিকে সে সজোরে রক্তের উপর আছাড় মেরে তারপর বলে, এই রক্তে মাখো নিজেকে রাফি, এই রক্ত তোমাদের অপকর্মের সাক্ষী, তোমার এই রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত হোক। এরপর সে একটি ভারী স্ক্রুড্রাইভার রাফির হাতে গুঁজে দিল। একটা শেষ কাজ করো, এই স্ক্রু ড্রাইভার দিয়ে তুই তোর নিজেকে শাস্তি দে। যদি না দিস তাহলে আমি তোকে এমনভাবে মারবো যে তোর মৃত্যুর বর্ণনা শুনে সবাই বমি করে দেবে। রাফি কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে। সে জানে তার মুক্তি নেই। সে তখন এক দিশাহীন পাগলের মতো স্ক্রুড্রাইভারটি দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। জয় এই দৃশ্য দেখে হতবাক। সে কোনো রকমে মেঝে থেকে উঠে পিস্তল খুঁজতে যায়। রেড হর্স এবার জয়ের দিকে ফেরে। জয় বলে, কে তুই? তুই জানিস না কার সাথে লেগতে এসেছিস? আমি এই শহরের গডফাদার। রেড হর্স ধীর পায়ে জয়ের দিকে এগিয়ে গেল। শব্দ করে হাসে রেড হর্স, তারপর বলে, গডফাদার, তুমি নিজেকে ঈশ্বর ভাবো জয়, কিন্তু জানো ঈশ্বরত্বের প্রথম শর্ত হলো সহানুভূতি, আর তুমি তার বিপরীতে দাঁড়িয়েছ। তুমি এতিমখানার নিষ্পাপ শিশুদের নিয়ে ড্রাগস ব্যবসা করেছ,
তুমি তাদের জীবন কেড়ে নিয়েছো। রেড হর্সের কণ্ঠস্বরে কোনো উচ্চতা ছিল না, কিন্তু প্রতিটি শব্দ যেন ইস্পাতের মতো ধারালো। ক্ষমতা মানুষকে অন্ধ করে না, বরং ক্ষমতা মানুষের আসল চরিত্র উন্মোচন করে দেয়। তোমার চরিত্র হলো এক শোষণকারী পরজীবী। তুমি রামিন আর রাহি, সেই দুটি নিষ্পাপ প্রাণকে কেন মারলে? তারা তোমার ব্যবসা জেনে গিয়েছিল বলে? ওরা আমার পথের কাঁটা ছিল, আর কাঁটাতে উড়াতে ফেলতে হয়। রেড হর্স এই পৃথিবীর নিয়ম। নিয়ম? তোমার মতো কিডদের জন্য কোনো নিয়ম নেই জয়। আজ আমি তোমাকে এমনভাবে মারবো, তোমার মৃত্যু যেন এই সমাজের সমস্ত পাপের প্রতীক হয়ে থাকে। জয় পিস্তলটি হাতে তুলে নিল, কিন্তু রেড হর্স তার চেয়েও দ্রুত। সে তার কোমরের কাছ থেকে একটি ভারী চেন বের করে। চেনটির শেষ প্রান্তে একটি ধারালো হুক লাগানো আছে। জয় গুলি করার সুযোগ পায় না। রেড হর্স বিদ্যুৎ গতিতে চেনটি ঘুরিয়ে জয়ের হাত থেকে পিস্তলটি কেড়ে নিল। তারপর সেই চেনটি সে জয়ের গলার দিকে ছুঁড়ে মারে। চেনটি জয়ের গলার চারপাশে শক্তভাবে পেঁচিয়ে যায়। রেড হর্স চেনের এক প্রান্ত ধরে টান দেয়। জয় আহ করে চিৎকার করে। রেড হর্স তাকে টেনে নিজের সামনে নিয়ে আসে। তাদের চোখ এখন মুখোমুখি। সে বলে, তুমি রামিন আর রাহিকে মেরেছ, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছ। এখন তোমার স্বাধীনতার পালা। তুমি জানো জয়, স্বাধীনতা হলো মানুষের সর্বোচ্চ সম্পদ, আর আমি এখন তোমার থেকে সেই সম্পদ ছিনিয়ে নিচ্ছি। সে চেনটি আরও শক্ত করে পেঁচিয়ে ধরে। জয়ের চোখ ছেলে বেরিয়ে আসার উপক্রম হয়। তার মুখ বেগুনি হয়ে যাচ্ছে। জয় তার দু হাত দিয়ে চেনটি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছু সময় পরই রেড হর্স চেনটিকে শিথিল করে জয়কে মেঝেতে ফেলে দিল। জয় হাঁসফাঁস করছে, কোনো মতে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। রেড হর্স তার কোমরে থাকা আরেকটি ছুরি হাতে নেয়। তুমি এতিম বাচ্চাদের দুর্বলতা নিয়ে ব্যবসা করতে চাই। তোমার মতে দুর্বলতা মানেই শোষণ করার সুযোগ। এখন আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দুর্বল অবস্থানে দাঁড় করাবো, যেখানে তোমার প্রতি আমার সামান্যতম করুণাও থাকবে না। সে হাঁটু গিরে জয়ের পাশে বসে। জয় তখন অসহায়, প্রায় নিস্তেজ। প্রথমে সে ছুরির তীক্ষ্ণ অগ্রভাগ দিয়ে জয়ের চোখের পাপড়ি কেটে দেয়। জয় যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার চোখ থেকে রক্ত ঝরতে শুরু করে। রেড হর্স বলে, এখন তুমি অন্ধ, তুমি আর তোমার পাপ দেখতে পাবে না। তুমি আর এতিম বাচ্চাদের অসহায় মুখ দেখতে পাবে না। এরপর সে জয়ের আঙুলগুলো একটা একটা করে কাটতে শুরু করে। প্রতিটি আঙুল কাটার সময় জয় একবার চিৎকার করে ওঠে। রেড হর্সের কাজ করার ভঙ্গি ছিল এক দক্ষ সার্জনের মতো, নির্মম এবং নিখুঁত। এরপর রেড হর্স জয়ের বুকে অনেকবার ছুরি চালায়। জয় মারা যায় সেখানেই। এরপর জয়ের ফোনটা হাতে নিয়ে পুলিশের নাম্বারে কল দেয়। পুলিশকে জানায় জয়কে রেড হর্স মেরেছে। টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজের হেডলাইন ঝলঝল করছে। পুরো দেশ জুড়ে একটা খবর বেশ চড়া হয়েছে। মিডিয়া, দেশের মানুষ সব একসাথে দোয়া দিচ্ছে জয়ের নামে। পুলিশ অফিসার অনেক সরাসরি টিভির সামনে এসে কথা বলছে। তাকে ঘিরে শখানেক ক্যামেরা। তার পেছনে আল হিকমা এতিমখানার করুণ দৃশ্য। সাংবাদিক প্রশ্ন করে, স্যার, আপনি স্বনামধন্য আর হিকমা এতিমখানাতে রেড দিচ্ছেন, কিন্তু কেন? সুনামধন্য? এখানে বাচ্চাদের পড়ানোর নামে বিজনেস করা হয়। কেন এমনটা বলছেন? আর এতিমখানার মালিক জয় চৌধুরী কেন খুন হলো, আপনারা কিভাবে জানলেন? গত রাতে রেড হর্স নামে একজন ফোন করে জানায় আল হিকমা এতিমখানার মালিক জয় চৌধুরীকে খুন করেছে রেড হর্স নিজেই। আমরা সাথে সাথেই এখানে এসে দেখি ঘরটাতে ড্রাগস ভর্তি, লাশ পড়ে আছে চারপাশে। জয়ের লাশ, ড্রাগস আর টাকা ভর্তি ব্যাগ টেবিলের উপর পড়েছিল। এরপর আমরা বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞাসা করে জানতে পারি তাদেরকে দিয়ে জয় শহরের বিভিন্ন স্থানে ড্রাগস পাচার করত, ভিক্ষা করতে পাঠাতো। আমরা প্রায় 50 কোটি টাকার ড্রাগস উদ্ধার করেছি, যা গুদামজাত করা ছিল গোপন একটি ঘরে। সাংবাদিকরা খবরটা লাইভ করছে। সারা দেশ সকালের নিউজ সরাসরি দেখছে। সাংবাদিকের জিজ্ঞাসার জবাবে অনেকের কণ্ঠে এক ধরনের অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত থাকে। সে আরও বলে, রেড হর্স আসলে আমাদেরকে সাহায্য করেছে। আমরা যেটা পারিনি সে ওটা করে দিয়েছে। রেড হর্স ক্ষমতার ঊর্ধ্বে, আর আমরা একটা ক্ষমতার কাছে নিজেকে বেঁধে ফেলেছি। আমরা চাইলেও বড় কিছু করতে পারি না।
অনিক চলে যায় সেখান থেকে। সাংবাদিক বলেন, দর্শক, ক্ষমতার চেয়ারে যে বসে আছে সে যদি অপরাধ করে তাহলে তার বিচার কোথায়? কথায় আছে, রক্ষক যদি ভক্ষক হয় তখন কি হবে? জয় চৌধুরী এতিমখানা খুলে বসেছিল। শহরের মানুষ তাকে ফেরেস্তার আসনে বসিয়েও ছিল। এতিম বাচ্চাদের ফ্রিতে খাবার, পড়াশুনো আর থাকার ব্যবস্থা ছিল আল হিকমা এতিমখানাতে। অথচ কে জানতো এই সেই এতিমখানার মালিক বাচ্চাদের নিয়ে ড্রাগসের বিজনেস করবে। বাচ্চাদের লাশও পাওয়া গেছে কয়েকবার। রেড হর্স নামে কেউ একজন আসলেন, সব ধ্বংস করলেন। কে এই রেড হর্স? পুলিশ কি তাকে অপরাধী বানিয়ে ধরবে নাকি তাকে রবিন হুড বলবে? জানতে হলে সাথেই থাকুন। ঠুস করে একটা শব্দ হয়। টেবিলের ওপরে রিমোট কন্ট্রোলে বোতাম চেপে টিভি স্ক্রিন অফ করে রিমোটটা ছুঁড়ে মারলেন আকাশ আহমেদ। তার চোখ মুখ লাল হয়ে গেছে, কপালের শিরাও ফুলে উঠেছে। তার অফিসের লাক্সারিয়াস রুমের পরিবেশ এখন বিদ্যুৎ চমকিত অবস্থা। সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে তার কয়েকজন বিশ্বস্ত লোক। তাদের মুখে আতঙ্কের চিহ্ন স্পষ্ট। আকাশের আরেক সহকারী নাজিম এগিয়ে আসে তার কাছে। ঘরের এক কোণায় সাদিক দাঁড়িয়ে আছে শান্তভাবে, পর্যবেক্ষণ করছে সব কিছু। নাজিম মুখ খুলতে যাবে, কথা বলবে, কিন্তু তার আগেই আকাশের হাত উঠল নাজিমের গালে। চড়াত করে একটা শব্দ হয়, জোরালো এক চর বসে গেল নাজিমের ফর্সা গালে। শব্দটা ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। তারপর আকাশ গালি দেয়। শালা, আকাশের গলা থেকে আক্রোশ ফেটে পড়ছে। তোকে বলেছিলাম ড্রাগস সাপ্লাই সামলাতে, তুই জয়ের ওপরে নজর রাখবি না? সে একটা এতিমখানার মালিক, ওকে আমরা সব পাওয়ার দিয়েছি, তবুও তুই ব্যাকআপ প্ল্যান রাখলি না? এত কোটি টাকার ইনভেস্টমেন্ট, 50 কোটি, সব জলে গেছে। শুয়োরের বাচ্চারা, কি করিস তোরা? একটা সাধারণ অপারেশনও সামলাতে পারলি না? নাজিমের গালে চরের দাগ লাল হয়ে ফুলে উঠেছে। সে ভয় ও ক্ষোভে কাঁপছে। মাথা নিচু করে বলল, স্যার, সব তো ঠিক ছিল, আমরা সব সিকিউরিটি দেখেছিলাম, কিন্তু সেই রেড হর্স কোথা থেকে কে এসে সব ঝামেলা পাকিয়ে দিয়েছে? সে কে, কোথায় আছে, কিছুই তো আমাদের জানা নেই। নাজিমের কথায় আকাশের রাগ আরও বেড়ে যায়। আকাশ চিৎকার করে উঠল, কিছুই জানিস না? তোকে দিয়ে কি হবে এখন? শুধু অজুহাত দিতে পারিস। রেড হর্সকে খুঁজে বের কর, আজই খুঁজে বের কর, তার মাথা চাই আমি। নাজিম হতাশার সাথে গাল থেকে হাত ছড়িয়ে বলল, কিন্তু কিভাবে করব স্যার? তার ফেস তো আমরা জানি না, তার আইডেন্টিটি তো আমরা জানি না। সে ভূতের মতো আসলো, কাজ করে উবে গেছে। এই কথায় আকাশ আরও ক্ষিপ্ত হয়ে উঠতে যাচ্ছিল। তখনই শান্ত মেপে বলা একটি কণ্ঠস্বর ঘরে মেশে। সাদিক এগিয়ে এলো। সে আকাশের দিকে তাকায়। সাদিকের গলায় এক অটুট আত্মবিশ্বাস ফুটে উঠেছে। মাথা ঠান্ডা করো আকাশ, অস্থির হলে সমস্যার সমাধান হবে না। আকাশ ফিরে তাকালো সাদিকের দিকে। আকাশ বলে, আরে কাকা, তুমি বুঝতে পারছো না, এটা শুধু 50 কোটি টাকার ব্যাপার না, এটা আমাদের আরও ভয়ঙ্কর একটি বিষয় আছে। তাছাড়া একটা রেপুটেশনের ব্যাপার আছে। আমি সবার সামনে নামাজ পড়ি, সবাই যদি জেনে যায় আমার এতিমখানা মানে ড্রাগস চালাই, ক্লায়েন্টের অবস্থা হারাবে। পুলিশের চোখ এখন আমাদের দিকে আসবে। সাদিক হেসে দিয়ে তার দিকে তাকালো। প্রথমবার আকাশের চেহারায় সে ভয় দেখতে পাচ্ছে। সাদিকের হাতে একটি ছোট্ট অত্যাধুনিক ডিভাইস। সাদিক বলে, তোমার সব রাগ চলে যাবে। দেখো, স্ক্রিনে তাকাও, নতুন মেয়ে দেখতে পাচ্ছ? নিলয় পাঠিয়েছে এই আইটেম, দেখলে তুমি নিজেই বুঝতে পারবে। আকাশ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর সাদিকের দিকে তাকালো। রাগে উত্তেজনায় কাঁপছিল সে, কিন্তু কাকার কথায় এবং এই নতুন সম্ভাবনায় একটু শান্ত হলো। মেয়েটার দিকে তাকিয়ে আকাশ হা হয়ে যায়। এত সুন্দর মেয়ে, বেশ স্মার্টও আছে মেয়েটা। আকাশ বলে, নিলয়টা আবার কে? হ্যাঁ, নিলয়। বলেছিলাম না, আমি নতুন একটা ছেলেকে আমাদের কাজে নিযুক্ত করেছি। সে 1 সপ্তাহের ভেতরে একটি নতুন আইটেম পাঠিয়ে দিয়েছে। মেয়েটা দেখতে সেই, আর বেশ ম্যাচিউরও আছে। দেখো, মেয়েটার কোনো চিৎকার চেঁচামেচি করছে না, চুপচাপ বসে আছে রুমের ভেতর, কেবল নীরবে কাঁদছে। মেয়েটাকে কবে পাচার করব? এখন নয় কাকা, এখন বেশ ঝামেলা আছে, আরও মেয়ে লাগবে এবার।
একসাথে 20 জনকে পাঠাতে হবে। নিলয়কে আরও এমন মাল আনতে বলো। ছেলেটা তো হেভি কাজের। তার বলতে এমন ছেলেকে হাতে রাখতে হবে, তবে তার একটা শর্ত আছে। কি শর্ত? ছেলেটার কন্ট্রাক্ট সাইন ছাড়াই কাজ করবে। সে বলেছে বিশ্বাস না রাখতে পারলে কাজ করার দরকার নেই। আমাদের ধান্দাতে টাকা আর বিশ্বাসই তো চলে। তাকে দুটোই দিয়েছি, আর সেই সাথে জানিয়েছে তার বিষয়টা বস ছাড়া যেন আর কেউ তার নাম অবধি না জানে। বাহ, ছেলেটা বেশ দক্ষ, আমি ইমপ্রেস। কিন্তু আমার ড্রাগস, আমি জানি কি হতে চলেছে, কারণ সে যদি আসে সমস্যা হবে। কে? চিনবে না? সে হলো জিএম, গ্রিন মনস্টার। আকাশ গভীরভাবে শ্বাস নিল। নাজিম এখনও ভয়ে কাঁপছে। ঘরের বাতাসে এখনও উত্তেজনার টান, কিন্তু সাদিকের আনা নতুন মেয়েটাকে সে দেখছে আর জিএমকে নিয়ে ভাবছে। রেড হর্স কেন এতিমখানাতে গেল? খোরশেদের লোকেদের মেরেছে, জয়দের মেরেছে, হচ্ছেটা কি? ঘরে নীরবতায় জমে গেছে। হঠাৎ করে সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথাই বলছে না। কেবল দেওয়ালে টানানো ঘড়ির টিকটিক শব্দ যেন এখন আকাশের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। এমন গভীর নীরবতা যেন উপভোগ্য নয়। এসির বাতাসে চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা ভাব বিরাজ করছে। টেবিলের পাশে চেয়ারে বসে থাকা আকাশের ঠোঁট হতে সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে পাক খেয়ে উপরে উঠছে। আকাশ চুপচাপ চেয়ারে বসে আছে, চোখ তার জানালার বাইরে, যেন দূরে কোথাও তাকিয়ে আছে, কিন্তু ভাবছে অন্য কিছু। হঠাৎ ঠক 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 করে দরজায় টোকা পড়ে। দরজায় কড়া নাড়ার শব্দে আকাশ চমকে উঠল। ঘরের সব লোক মুহূর্তেই সতর্ক হয়ে যায়। একজন এগিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়ালো। তারপর সে আকাশের দিকে তাকাতেই আকাশ হাতের ইশারায় বলল, দরজা খোলো। ছেলেটা আর দেরি করে না, অর্ডার পেয়ে দরজা খুলে দেয় সে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে যেন কোনো গরম বাতাস ঢুকে পড়ল ঘরে। দরজার ফাঁক গলে যে মানুষটা ঢুকলো তাকে দেখেই আকাশের বুক ধক করে উঠেছে। চেনা ভয়টা হঠাৎ জীবন্ত হয়ে উঠল লোকটাকে দেখা মাত্রই, কারণ আকাশ তাকে ভালো করেই চেনে। সে হলো গ্রিন মনস্টার। সবাই যার নাম শুনলে এক কদম পিছিয়ে যায়। পুরো শরীর কালো কাপড়ে ঢাকা লোকটা, মুখে কালো মাস্ক, শুধু দুটো চোখ জ্বলছে যেন আগুনের মতো। চুপচাপ ধীরে ধীরে সে ভেতরে প্রবেশ করে। চারপাশের লোকেরা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, গলা শুকিয়ে গেছে ওর। তার মতো একজন ভয়ঙ্কর মানুষ, যার নামে শহরের মানুষ কাঁপে, আজ সে নিজেই ভীতু, কারণ সে জানে জিএম মানে গ্রিন মনস্টার কাউকে ছাড় দেয় না। গ্রিন মনস্টার এগিয়ে এসে সরাসরি আকাশের সামনে দাঁড়ালো। কোনো কথা না বলে কোমর থেকে একটা পিস্তল বের করে। ধাতব ঠান্ডা অস্ত্রটা আকাশের কপালের ওপর ঠেকিয়ে ধরে। আকাশের চারপাশের বডিগার্ডরা একসাথে এগিয়ে আসা শুরু করেছে। ঠিক তখনই জিএম ফ্লোরে কতগুলো গুলি ছুড়ে দেয়। গুলির শব্দে সবার কান ঝাঁঝরা হয়ে গেছে, যেন কেউ আর এগোয় না। আকাশ চিৎকার করে উঠল, থাম, তোরা থাম সবাই। সবার পদক্ষেপ থেমে গেছে আগেই। ঘরে এক শ্বাসে নিস্তব্ধতা নেমে এলো আবার। আকাশ কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল, আমার যতদূর নাম্বারি বিজনেস আছে সেসব কিছু নিয়ন্ত্রণ করে জিএম। আমি তার লোক, সে আমার বস। লোকগুলো একে অপরের দিকে তাকায়, কেউ কিছুই বলে না, কারণ সবাই জানে আকাশই সব কিছুর মালিক। জিএম ধীরে ধীরে পিস্তলটা নামিয়ে পকেটে ঢোকালো। তারপর পাশে রাখা চেয়ারটায় বসে সে। দুটো গ্লাভস পরা হাত টেবিলের ওপর রেখে শান্ত গলায় বলল, আকাশ, জয় খুন হয়েছে। এক মুহূর্তে যেন ঘরের ভিতর একটা শীতল বাতাস ছড়িয়ে গেল। আকাশের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। সে বলে, হ্যাঁ স্যার, জয় খুন হয়েছে। জানো সে কতটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট ছিল? জি স্যার, জানি। খুন হয়েছে সেটা বড় কথা নয়, এতিমখানার নামে যে বিজনেস চলতো সেটা তো অফ হয়ে গেছে। আকাশ আকাশ কোনো কথাই বলে না। ওর লোকেরা প্রথমবার যেন আকাশকে এমন চুপ হয়ে যেতে দেখছে। জিএম এর কণ্ঠস্বরে কোনো আবেগ নেই, শুধু ঘোড়ার মতো গরম তেজ বইছে। সে আবার বলে, রেড হর্স নামের একজন ফোন করে পুলিশদের নিজেই জানিয়েছে সে জয়কে খুন করেছে। পুলিশও খবর পেয়ে সেখানে যায়।
তুমি ভালো করেই জানো জয় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখনো মরে গেছে। তুমি বলো আকাশ, তুমি কি করছিলে এতদিন? আমি জানতাম না স্যার জয় আসলে এভাবে খুন হবে। আমরা তো বিজনেস করছি, 20 বছর হয়েছে, কোনো সমস্যা তো হয়নি। 20 বছরে যত অফিসার এসেছে সবাইকে সরিয়ে দিয়েছি। একজন বেশি লাফিয়েছিল, আদিল খান নামের গোয়েন্দা পুলিশ, তাকে সরিয়েছি 20 বছর আগেই। আগে কি ঘটেছিল সেটা বড় কথা নয় আকাশ। তুমি তো জানোই আমি সব সময় আসি না, আমি দূরে বসেই সব দেখি। তোমার তো এই বিজনেস বলতে গেলে এভাবে লোক হারালে, মাল হারালে, টাকা হারালে তো আমরা টিকতে পারবো না। তুমি জানো আমি কি করতে পারি? টাকা যার দেশ তার। আকাশ মাথা নিচু করে চুপ করে রইল। ঘরের অন্য প্রান্তে লোকগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কেউ নড়ছে না। জিএম হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আকাশের চারপাশে ঘুরে বলল, রেড হর্সকে খুঁজে বের করা আকাশ। আমি জানতে চাই কে তাকে সাহস দিয়েছে আমার লোকদের মারতে। এটা শুধু একটা খুন না, এটা আমার সিস্টেমের বিরুদ্ধে চ্যালেঞ্জ। আকাশের ঠোঁট শুকিয়ে গেছে, গলায় কথার বদলে শুধু কর্কশ আওয়াজ বের হয়। আমি রেড হর্সকে খুঁজে বের করব স্যার, আমি কসম খাচ্ছি। সে যেখানেই থাকুক ওর মাথা আমি নিজে নিয়ে আসবো আপনার সামনে। জিএম থামে, ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি জানো না আমি কি করতে পারি আকাশ? আমি কাউকে দ্বিতীয় সুযোগ দিই না। জয় খুন হয়েছে, সেটা তুমি যদি সামলাতে না পারো আমি তোমাকেও সরিয়ে ফেলবো। মনে রেখো, তোমাকে এখানে আমি এনেছি। আকাশ চোখ নামিয়ে নিয়ে বলে, আমি পারবো স্যার। জিএম আর কিছুই বলে না, সে ঘর থেকে বের হয়ে যায়। আকাশ মাথা থেকে টুপি খুলে চেয়ারে বসলো। আকাশের চোখে যেন ওর আগুন ঝরছে। রেড হর্স নামের সেই ব্যক্তিকে খুঁজে চলেছে আকাশ, কিন্তু সে কে, কি চায় ও? খুব সকালে স্নিগ্ধ ভোরের আলো যখন শিশির ভেজা ফুলবাগানে আলতো স্পর্শ বুলিয়ে দিচ্ছে, নিলয় তখন একটি বেতের চেয়ারে চুপচাপ বসে আছে বাগানের পাশে। চারপাশে টকটকে লাল গোলাপ, হাসনাহেনা আর নাম না জানা আরও কত শত ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। মৃদু বাতাস ফুলের পাপড়ি ছুঁয়ে তার ক্লান্ত মুখমণ্ডলে শীতল পরশ দিচ্ছিল। নিলয় চোখ বুজে সেই শান্তির স্পর্শ অনুভব করতে চাইছে, কিন্তু মনের গভীরে জমে থাকা এক চাপা অস্বস্তি তাকে পুরোপুরি শান্তি দিচ্ছে না। সে তার নিজের বর্তমান আর ভবিষ্যতের মধ্যে এক বিরাট ফারাক অনুভব করে। একদিকে তার দায়িত্ব আর অন্যদিকে তার একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলো একত্রে মিশে গেছে। হঠাৎ করে সে নিস্তব্ধতা ভঙ্গ হয়। পায়ের মৃদু শব্দে নিলয়ে চোখ খোলে এবং দেখতে পায় তার দিকেই হেঁটে আসছে আফরিদ। ভোরের আলোর মতো উজ্জ্বল তার উপস্থিতি, আর তাতে নিলয়ের হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য থেমে যায়। আফরিদের জন্য নিলয়ের হৃদয়ে একটি গোপন কোণ তৈরি হয়েছে। সে এখন তার সামনে। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ নিলয়কে অপ্রস্তুত করে দিল। নিলয় দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার প্রথম চিন্তা, এখান থেকে সরে যেতে হবে। এই বাগানে তার থাকা উচিত নয়। বিশেষত আফ্রিদ যখন এখানে এসেছে, আফ্রিদের সামনে সে থাকবে না। সে বডিগার্ড, তার মালিকের মেয়ের কাছাকাছি এমন ব্যক্তিগত মুহূর্তে থাকা তার কাজের অংশ নয়। সে পেছনে ফেরে দ্রুত পায়ে হেঁটে বাগান থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু তার আগেই আফ্রিদের কণ্ঠস্বর তার কানের কাছে এসে পড়ে। আফ্রিদ বলে, দাঁড়াও নিলয়। নিলয় থেমে যায়। আফ্রিদ এগিয়ে আসে নিলয়ের কাছে। আফ্রিদ সোজা এসে নিলয়কে প্রশ্ন করে, কালকে সারা তুমি এইখানে বসেছিলে কেন? আমি বারান্দা থেকে দেখছি তুমি রাতে বাইরে থেকে এসে এখানে বসেছো, বাড়ির ভিতরে যাওনি, ঘুমাওনি কেন? নিলয় তাকায় না আফ্রিদের দিকে। সে কি বলবে বুঝতেও পারছে না। তারপর আফ্রিদ এসে নিলয়কে প্রশ্নটা করে। আফ্রিদের কণ্ঠস্বরে কোনো কঠোরতা ছিল না, কিন্তু ছিল এক স্পষ্ট কর্তৃত্ব যা নিলয়কে মুহূর্তেই থামিয়ে দেয়। সে বাধ্য ছেলের মতো থমকে দাঁড়ায়, কিন্তু পেছন ফেরে না। আফ্রিদ এগিয়ে আসে, তার পায়ের শব্দগুলো যেন নিলয়ের হৃদস্পন্দনের তালে তালে বাজছে। সে বলে, কি হলো, কথা বলো না কেন? এমনি মায়ের কথা মনে পড়ছিল অনেক। বাড়িতে গিয়ে দেখি মা অসুস্থ ছিল, এজন্য ফিরে এসে মন খারাপ করে বসেছিলাম এখানে। আফ্রিদ আরেকটু এগিয়ে যায় নিলয়ের দিকে। আফ্রিদ ঠিক তার পেছনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ সেখানে নীরবতা বিরাজ করে। তারপর আফ্রিদ আবার কথা বলে। তার কথায় এবার কোনো রাগ ঢাক ছিল না, ছিল সোজাসাপটা জিজ্ঞাসা। সে আবার বলে,
কি সমস্যা তোমার? আমার বডিগার্ড তুমি, আমাকে না জানিয়ে তুমি এদিক সেদিক কেন গিয়েছিলে? আচ্ছা তুমি এখন অ্যাভয়েড করছো কেন আমাকে? নিলয় এবার বাধ্য হলো পেছন ফিরতে, তবে আফ্রিদের চোখে চোখ রাখার সাহস হয় না। দৃষ্টি নামিয়ে নিল মাটিতে। সে জানে না কি উত্তর দেবে। সত্যিটা বলা সম্ভব নয়, তাই সে তার পেশাগত পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে। নিলয় বলে, আমি তো বডিগার্ড ম্যাম, তাই আমার উচিত আপনাকে সেফ রাখা। আপনার অনুমতি ছাড়া আমি ব্যক্তিগত কাজে কোথাও যাইনি, তবে এমন কাজ পড়ে যাবে বুঝিনি। তবে নিরাপত্তার ব্যবস্থা কঠোর করে এসেছি, আরও লোক আসবে আপনার জন্য। নিলয় মিথ্যা বলে, কিন্তু তার কণ্ঠস্বরে পেশাদারিত্বের এক দৃঢ়তা ছিল, যা মিথ্যাটাকে আড়াল করতে সাহায্য করে। আফরিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখে। নিলয়ের চোখ মাটির দিকে নিবদ্ধ, চেহারায় কোনো ভাবান্তর নেই। আফরিদ জানে তার কথা পুরোপুরি সত্যি নয়। নিলয়ের এড়িয়ে যাওয়ার ভঙ্গি সে বেশ ভালোভাবে লক্ষ্য করেছে। আফরিদের মনে হলো এখন এই বিষয়টি পরিষ্কার করা দরকার। কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা অহেতুক জল্পনার সুযোগ দেওয়া ঠিক হবে না। আফরিদ এক পা এগিয়ে এলো নিলয়ের দিকে, তারপর বলে, সেটা ঠিক আছে, দেখো তোমার মনে যা চলছে সেটা বন্ধ করো। আফরিদের কণ্ঠস্বর এবার একটু কোমল হলেও সিদ্ধান্ত ছিল কঠোর। নিলয় চমকে ওঠে। তার মনের গোপন কথাগুলো আফরিদ কি তবে জেনে গেছে? তার মাথা আপনা আপনি সামান্য ঝুঁকে যায়। আফরিদ তার কথার ধারা বজায় রাখে। সে আরও বলে, হয়তো আমাকে তুমি পছন্দ করো, কিন্তু আমি এসব নিয়ে ভাবিনি আর ভাবতে চাইও না। আফরিদের এই কথাগুলো নিলয়ের বুকে ছুরির মতো বিঁধল। একটা সূক্ষ্ম নীরবতা সেখানে ছেয়ে যায়। নিলয় জানে এটাই হবে, তবুও কথাগুলো শোনার জন্য সে প্রস্তুত ছিল না। তার গোপন স্বপ্নের প্রাসাদ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। আফরিদ তার সিদ্ধান্ত আরও পরিষ্কার করে দিল। সে বলে, তুমি একটা বডিগার্ড, তাই তুমি তোমার সীমার মধ্যে থাকবে। বডিগার্ড হয়ে মালিকের মেয়েকে পছন্দ করা যায় না। আগে নিজের অবস্থান দেখো। নিলয় মাথা তুলে একবার আফরিদের দিকে তাকায়। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক গভীর বেদনা আর সত্য উপলব্ধির ছাপ। আফরিদ ভুল বলেনি। তার আর আফরিদের মাঝে আকাশ পাতাল তফাৎ। তাদের সামাজিক অবস্থান, তাদের পরিচয়, সব কিছুই তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। নিলয় স্যালারি নিয়ে কাজ করা এক কর্মচারী, আর আফরিদ তার মালিকের মেয়ে। তাদের দুজনের পথ কোনোদিনও এক হতে পারে না। এই কঠিন সত্যটাকে নিলয় একদিন নিজের মনের গভীরে চাপা দিয়ে রেখেছে। আফরিদ থামে না। সে শেষ পেরেকটি ঠুকে দিল। বুঝেছো নিলয়, তুমি তোমার লেভেলের কাউকে পছন্দ করবে। আশা করি এখন থেকে সব কিছু ক্লিয়ার। এই কথাগুলো নিলয়কে তার স্থান বুঝিয়ে দিল। এই কথাগুলো নিলয়ের মনে জমে থাকা সব স্বপ্নের জাল ছিঁড়ে দিল। তার আর কোনো কিছু বলার নেই। তার ভালোবাসার কোনো মূল্য নেই এখানে। এখানে মূল্য তার পরিচয়ে। সে মাথা নত করে, তার নীরব সম্মতি জানিয়ে দিল যে সে আফ্রিদের সব কথা মেনে নিয়েছে। নিলয় মাথা নাড়ে, দুপাশে সামান্য ঝাঁকালো সে। এই মাথা নাড়া শুধু সম্মতি নয়, একরা সব্যক্ত কষ্ট ও মেনে নেওয়ার স্বীকারোক্তি। আফরিদ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। সে পেছন ফিরে হেঁটে যায়। তার হেঁটে যাওয়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল সেই সুন্দর শান্ত ফুলবাগানে নিস্তব্ধতায়। নিলয় একা রইল সেই বেতের চেয়ারের পাশে, যেখানে কিছুক্ষণ আগে সে সুখের স্বপ্নে বিভোর ছিল। কিন্তু এখন তার হৃদয়ে শুধু রূঢ় বাস্তবতার ক্ষত। সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে বাগান থেকে বেরিয়ে আসে। সে তার সীমার ভেতরে ফিরে যায়, কেবল একজন বডিগার্ড হয়ে। ফুলের বাগানে কেবল তার অব্যক্ত ভালোবাসার সুবাসটাই থেকে গেল, যা আর কোনোদিনও প্রকাশিত হবে না। তার কর্তব্য এখন কেবল নিরাপত্তা দেওয়া, আর সব ব্যক্তিগত অনুভূতিকে সযত্নে দূরে সরিয়ে রাখা। জেসিয়া বসে আছে বারান্দায়। সকালের হালকা বাতাসে পত্রিকার পাতাগুলো ওলটপালট হয়ে যাচ্ছে। দূরে ফুলবাগানের চেয়ারে বসে আছে নিলয়। ফুলবাগানের দিকে তাকিয়ে আছে ছেলেটা। জেসিয়া এক কাপ চা হাতে নিয়ে সে ধীরে ধীরে খবরের পাতায় চোখ বুলাচ্ছে, কিন্তু হঠাৎই চোখ থেমে যায় এক জায়গায়। অক্ষরগুলো যেন আগুনের মতো চোখে বিঁধে যায়। মুখে অবিশ্বাসের ছাপ নিয়ে সে ডাক দেয়, এই যে শুনছো আদনান সাহেব? রুমে বসে থাকা আদনান সাহেব পাঞ্জাবি ঠিক করতে করতে তাকায় তার স্ত্রীর দিকে। কণ্ঠে কৌতূহল মেশানো সুর। সে বলে, কি হয়েছে, এমন চমকে উঠলে কেন? জেসিয়া পত্রিকাটা ভাঁজ না করে বলে, দুদিন আগে তো দুটো বাচ্চা খুন হয়েছিল না, যাদের লাল ডাস্টবিনের বাসা পাওয়া গিয়েছিল, মনে আছে তো?
হ্যাঁ, মনে আছে। খুব ভয়ানক খবর ছিল ওটা। জেসিয়া এবার পত্রিকার দিকে তাকিয়ে একটু থেমে আবার বলে, সেই খুনের পেছনে যে ছিল জানো, জয় চৌধুরী, ওই আল হিকমা এতিমখানা আর মাদ্রাসা চেয়ারম্যান। পত্রিকাতে পুরো বিশদ রিপোর্ট এসেছে। লেখা আছে সে নাকি এতিম বাচ্চাদের দিয়ে ড্রাগস ব্যবসা করেছে। শহরের বিভিন্ন জায়গায় বাচ্চাদের পাঠিয়ে দিত মাদক সরবরাহ করতে। এই কথা শুনে আদনান সাহেবের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ধীরে ধীরে উঠে এসে জেসিয়ার পাশে দাঁড়ায়। পাশে বসা তাদের মেয়ে আফ্রিতে উঠে আসে। সে কৌতূহল নিয়ে বলে, মা, আমাকে দাও, আমিও দেখি। আদনান সেই পত্রিকাটা হাতে নিয়ে পড়া শুরু করে। জেসিয়া আর আফ্রিদ চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে থাকে। ঘরে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা নেমে আসে। শুধু পাতার খসখস শব্দ শোনা যায়। পত্রিকার লেখা, রেড হর্স নামের একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জয় চৌধুরীকে খুন করেন। সেই পুলিশকে কল করে সেখানে আসতে বলে। পুলিশ জানায় জয় চৌধুরীর গোপন ঘর থেকে প্রায় 50 কোটি টাকা ড্রাগস উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে এতিমখানার শিশুদের দিয়ে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে মাদক পাচার করত জয়। রেড হর্স নামে পরিচিত ওই ব্যক্তি জয়কে হত্যার পর পুলিশকে ফোন করে ঘটনাস্থলের খবর দেয়। এই অংশটা পড়ে আদনান সাহেব পত্রিকা নামিয়ে ফেলেন। তার মুখে গভীর চিন্তার ছাপ। সে বলে, জানো জেসি, আমি কখনো ভাবিনি একটা এতিমখানা যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তোলার কথা, সেখানে এমন অমানবিক কাজ হতে পারে। আমিও বিশ্বাস করতে পারিনি। কত নিষ্পাপ সেই বাচ্চাগুলো। ওদেরকে ব্যবহার করা হয়েছে মুনাফার হাতের হিসাবে। এমন মানুষকে শাস্তি হওয়া উচিত ছিল আরো ভয়াবহভাবে। কিন্তু বাবা, রেড সহজে তাকে মেরেছে। সে কি অপরাধ করেছে? আমার তো মনে হয় সে ঠিক কাজই করেছে। ওর মতো লোক না থাকলে হয়তো আরো কত বাচ্চা মারা যেত। হ্যাঁ, আফ্রিদ হয়তো আইন বলে অন্য কিছু, কিন্তু বিবেক বলে রেড হর্স অন্যরকম। ও হয়তো অপরাধী না, বরং ন্যায়ের সৈনিক। মানুষটা কে জানি না, কিন্তু আমার মনে হয় তার ভেতর একটা দহন ছিল। হয়তো সে নিজে কোনোদিন এমন কোনো অন্যায়ের শিকার হয়েছিল, তাই সমাজের এই কালো দিকটা সহ্য করতে পারেনি। আফ্রিদ পত্রিকার দিকে তাকিয়ে বলে, নামটাই কেমন রহস্যময়, রেড হর্স। মনে হয় সিনেমার কোনো নায়ক। তো বাস্তবে যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই করে, তবে সে তো সত্যিকারেরই হিরো। আদনান সাহেব মাথা নেড়ে সম্মতি জানায়। আজকের সমাজে এমন মানুষ খুব কম। পুলিশ প্রশাসন সব জায়গাতেই ভেতরে ভেতরে পচন ধরেছে, কিন্তু একজন যদি সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই তো প্রকৃত পরিবর্তন আনে। জেসিয়া গভীর স্বরে বলে, জানো আতান, আমার মনে হয় রেড হর্সকে একদিন সবাইকে চিনবে। হয়তো এখন সে লুকিয়ে আছে, কিন্তু একদিন মনে জানবে সে কত বড় কাজ করেছে। এই বাচ্চাগুলোর আত্মা হয়তো আজ একটু হলেও শান্তি পেয়েছে। আফ্রিদ আবেগ ভরা চোখে বলে, আমি যদি কখনো রেড হর্সকে দেখতে পেতাম, তাহলে বলতাম তুমি সত্যিই সাহসী। তিনজন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। জানালার বাইরে হালকা বাতাসে পত্রিকার কোণ দুলে উঠছে। ঘরে এক ধরনের শ্রদ্ধা ও প্রশান্তির আবহ ছড়িয়ে পড়ে। রেড হর্স এক নাম, এক ছদ্মবেশী ন্যায় যোদ্ধা। যে মানুষটা হয়তো সমাজের চোখে অপরাধী, কিন্তু হাজারো নিরীহ শিশুর চোখে সে এক দেবদূত। জেসিয়া ধীরে ধীরে বলে, এমন মানুষ যদি আরো 10টা থাকতো, তাহলে হয়তো আমাদের সমাজটা এত নোংরা থাকতো না। আদনান সাহেব মাথা নেড়ে বলেন, সত্যি কথা বলেছ জেসি। এক রেড হর্স যতটা ন্যায় করেছে তা অনেক আইনও পারে না। তিনজনের চোখে একসাথে একই রকম তৃপ্তির ছায়া নামে। একজন অজানা নায়কের প্রতি গভীর শ্রদ্ধা, যাকে তারা কখনো দেখেনি, কিন্তু যার কাজ তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মিহি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতের হালকা বাতাসে তার চুলের গোছাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তবু সে ঠিক করে না, যেন হাওয়া তাকে ছুঁয়ে যাক সেই ভারী একাকিত্বকে যা তার বুকের মধ্যে জমে আছে। নিচে রাস্তায় অটোরিকশা যাতায়াত দেখছে। আশপাশ থেকে কারো হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু তাতে তার কোনো মন নেই। সে মনের গভীরে ডুবে আছে এক অজানা চিন্তায়, এক অপরিচিত মুখের কথা ভেবে। তার নাম নিলয়, তবে মিহি নামটা জানে না। মিহির কাছে যেন সে একটা নাম, একটা ছায়া, একটা নীরব অনুভব। সে ছেলেটাকে ঠিক করে চেনে না, পরিচয়ও তেমন নেই, কিন্তু তার কথাগুলো, তার চোখের শান্ত চাহনি, তার সেই মন পড়ার অদ্ভুত ক্ষমতা, সব মিলিয়ে নিলয় যেন মিহির মনের জাদুকর হয়ে উঠেছে।
কত সহজে ছেলেটা বুঝে ফেলে কবে মিহির মন খারাপ, কবে তার ভেতরটা কাঁদছে। অথচ সেই মানুষটার নামটা জানলেও তাকে ঠিক সংজ্ঞায় ফেলা যায় না। সে কি একেবারে বাস্তব, নাকি শুধু কল্পনায় বোনা কোনো দেবদূত? মিহির মনে প্রশ্ন জাগে। আমি কেন বারবার তার কথা ভাবছি? এই ভাবনাটা তাকে তাড়িয়ে বেড়ায়। সে নিজেকে বোঝাতে চায়, না, এটা ঠিক না। আমি একজন বিবাহিত নারী, আমার স্বামী আছে, সংসার আছে। অন্য পুরুষের কথা ভাবা মানেই অন্যায়। কিন্তু মন তো যুক্তির কথা শোনে না। মিহি নিজেকে প্রশ্ন করে, আমি কি তবে তাকে অনুভব করতে শুরু করেছি? তার নিজের মনেও যেন উত্তর দিতে ভয় পায়। হয়তো ভালোবাসা নয়, কিন্তু একটা গভীর আকর্ষণ, একটা গভীর খোঁজ, যা সে নিজের স্বামীর কাছ থেকে বহুদিন পায় না। হয়তো এমনটাই হয় যখন স্বামী ভালোবাসতে জানে না, যখন সে স্ত্রীর চোখে অশ্রু দেখে তবু নির্লিপ্ত থাকে, তখনই কোনো এক জায়গায় সে নারী অন্য এক ছায়ায় আশ্রয় খোঁজে। মিহির মনে পড়ে বিয়ের আগের আকাশ, কত যত্ন করতো তাকে, কত ভালোবাসতো, কত হাসি, কত প্রতিশ্রুতি দিত। মনে হতো এই মানুষটার জন্যই তো বেঁচে থাকা। কিন্তু ধীরে ধীরে আকাশের চোখে ভালোবাসার জায়গা নিল বিরক্তি, ক্লান্তি আর অবহেলা। মিহি কখনো নিজের ভুল খুঁজে দেখছে? হয়তো কোথাও সে কিছু কম করেছে, হয়তো তার যত্নটা অতিরিক্ত হয়ে গিয়েছিল। কিন্তু আকাশের কঠোর আচরণ, তার প্রতিনিয়ত অপমান, সেই তুচ্ছতাবোধ, সব কিছু মিলে মিহির ভেতরের মানুষটা নিঃশেষ হয়ে যাচ্ছে। এই ভাবনাতেই ডুবেছিল মিহি। এমন সময় নিচতলা থেকে দরজার কলিং বেল বেজে ওঠে। সে চমকে উঠেছে, তবে আজ সে দরজা খুলতে গেল না, কারণ সে জানে এটা নিশ্চয়ই আকাশ। কাজের মেয়েটা ছুটে গিয়ে দরজা খুলে দিল। আকাশ ভেতরে ঢুকেই একটু বিরক্তিকর সুরে বলল, কে দরজা তুই খুললি? তোর ম্যাডাম কোথায়? মেয়েটা একটু ভয় পায়, তবে শান্তভাবে উত্তর দিল, উনি নিজের ঘরেই আছেন স্যার। আকাশ কিছু না বলে রুমের দিকে হাঁটে। তার চোখে আজও সেই বিরক্তি, সেই অনিচ্ছার ছাপ। তবে আকাশ অবাক হয়, কারণ এই প্রথমবার মিহি নয়, অন্য কেউ তার জন্য দরজা খুলেছে। তবে ভালোই হয়েছে, মিহির চেহারা অত দেখতে হবে না ওর, কারণ মিহিকে আকাশ পছন্দ করে না। সে আসলে বাড়িতে আসতে চায় না, কারণ মিহি সবসময় তার চারপাশে ঘুরঘুর করে কথা বলে। ভালোবাসতে চায়, আর সেটাই আকাশের কাছে নাকি অতিরিক্ত। তার মনে একটাই ভাবনা, রুমে ঢুকলেই মিহি এগিয়ে আসবে, জড়িয়ে ধরবে, তার কাছে ভালোবাসা চাইবে। সে নিজের মনে একটা বিরক্ত গর্জন তুলে আরও বলে, চর বসাবো গালে আজকেও। আকাশ এগিয়ে আসে। নিজের রুমের দরজা ঠেলে আকাশ রুমে ঢোকে, কিন্তু আজ দৃশ্যটা অন্যরকম। মিহি বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে এক কাপ কফি, কিন্তু তা এখনও ঠোঁটে তোলা হয়নি। চোখ দিগন্তের দিকে, কিন্তু চিন্তা অন্য কোথাও। দরজা খোলার শব্দে সে একবার তাকালো, দেখে আকাশ এসেছে। তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। আকাশ কিছুটা অবাক হয়। এই প্রথমবার মিহি তার দিকে ছুটে আসেনি, কোনো প্রশ্ন করেনি, কোনো হাসিও নয়, জিজ্ঞাসা করেনি এতদিন পর কেন এলে। তার বদলে মিহি শুধু নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আকাশ একবার ভাবে ডাকে মিহিকে, মিহি। মিহি ঘুরে তাকায়, আকাশের দিকে আসে না। আকাশ আরও চমকে ওঠে, এটা কি হলো? মিহি তো এমন আচরণ করে না। তবে ভালোই হয়েছে, মিহির কাছ থেকে এত জেরা শুনতে ওর ভালো লাগে না। তারপর